এই কাজ কি কেউ আসলে করে, যে হচ্ছে নিজের আসনটা কনফার্ম করার জন্য বাকিদেরকে অনুৎসাহিত করা বা বাকিদেরকে মিসলিড করা, এমনটা কি করতে তোমরা দেখেছো কিনা? আমি এটা অ্যান্সার দিতে চাচ্ছি। হ্যাঁ, দাও দাও দাও। তো আমরা একটা গ্রুপ চালাচ্ছি, এফএমসি এমসি অ্যাডমিশন হেল্পলাইন। তো এটা চালাতে গিয়ে আমরা দেখলাম যে কোনো একজন যদি অ্যাড হয়, বা বেশিরভাগই দেখা যাচ্ছে যে ফেক আইডি দিয়ে ঢুকতেছে, তারা দেখা যাচ্ছে যে লুকিয়ে লুকিয়ে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করতেছে। যে আমার আরেকজন বন্ধু যদি জেনে যায় একটা সিট, ও যদি অ্যাপ্লিকেশন করে ফেলে, একটা সিটে কিন্তু মানুষ বেড়ে গেল হ্যাঁ, এগেইনস্টে। তো এই কারণে আমি এটা মানে লক্ষ্য করেছি যে অনেকে লুকিয়ে লুকিয়ে করতেছে, যে আর কেউ যেন তার সিটে প্রতিদ্বন্দ্বী হতে না পারে। না পারে। তো আমার তো আমার মনে হয় যে এটা না করে সবার কাছে স্প্রেড করা উচিত, আপনার যে যোগ্য সে আচ্ছা আচ্ছা, আসো। স্পেসিফিক ভাবে জানতে চাবো যে এএমসির খরচ কেমন পড়বে, মানে এক্স্যাক্টলি মাসরুরার কাছে আমি জানতে চাচ্ছি যে এএমসির খরচ টোটালি কেমন পড়বে, মানে টোটালি এমবিবিএস পাস করার পর্যন্ত কত আচ্ছা, খরচ নিয়ে নামবে? এএমসি এএমসি বলতে আর্মি মেডিকেল কলেজ আর কি, প্রাইভেট হুম। যেগুলো, হ্যাঁ। রাইট? তো আর্মি মেডিকেল কলেজ যেহেতু আমি আগে বলেছি, এগুলো হচ্ছে প্রাইভেটলি হচ্ছে আর্মি ট্রাস্ট ওয়েলফেয়ার দিয়ে হচ্ছে চালানো হচ্ছে। তো এটা একটু খরচটা একটু বেশি, মানে আমাদের প্রাইভেট মেডিকেল গুলো যেরকম খরচ ওরকমই হচ্ছে খরচ। তো এটা হচ্ছে ভর্তি হচ্ছে যারা ডিফেন্সের যাদের কোটা আছে, মানে এখানে আসলে কোটার বিষয় না, যারা হচ্ছে সামরিক বাহিনীতে যাদের বাবা মা কাজ করেন তাদের ক্ষেত্রে হচ্ছে ভর্তিতে আপনি 17.5 লাখের মতো হচ্ছে দিয়ে ভর্তি হতে হবে। আর যারা হচ্ছে বেসরকারি, যাদের বাবা মা মানে আর্মি বাদে অথবা ডিফেন্স বাদে অন্য কোথাও চাকরি করেন, তো তাদের হচ্ছে প্রায় 20.5 লাখের মতো দিয়ে ভর্তি ফি দিয়ে তারপর হচ্ছে ভর্তি হতে হবে। এটা হচ্ছে অ্যাডমিশন ফি। আর বাকি 5 বছরে হচ্ছে আপনার যারা সামরিক বাহিনীতে যাদের বাবা মা চাকরি করেন তাদের হচ্ছে প্রায় 27 লাখের মতো খরচ হবে। আর যারা হচ্ছে সিভিলে আছে তাদের হচ্ছে প্রায় এই 30.5 লাখের মতো খরচ হবে, 30 লাখ 5,000 এরকম। আমার মনে হয় অনেকে এই আসলে উত্তরটা পেয়ে গেছে, আপু যেটা বলতে চাচ্ছিল। এখন এক্স্যাক্টলি হচ্ছে সরকারি মেডিকেলে আর হচ্ছে এএফএমসি এর মধ্যে ডিফারেন্সটা আর সে যদি সরকারি মেডিকেলে পড়ে, আমার সম্ভবত জুনিয়র অনেক, ও হয়তো সেকেন্ড টাইম অথবা ও এসএসসি লেভেলে পড়ছে, যারা এসএসসি লেভেলে আছে তাদের জন্য এই কোশ্চেনটা আমি তাদের হয়ে করি। সেটা হচ্ছে সরকারি মেডিকেল ভার্সেস এএফএমসি। এই ক্ষেত্রে সরকারি মেডিকেল থেকে এমবিবিএস পাস করার পরে আর্মি করে জয়েন করা, আর হচ্ছে এএফএমসি থেকে আর্মি করে, মানে আর্মি তো অলরেডি ক্যাডেট। তো এই ক্ষেত্রে ডিফারেন্সটা কেমন, মানে একজন যদি স্বপ্ন দেখে যে সে আর্মির ডাক্তার হবে, তাহলে তার রাস্তাটা কোনটা হওয়া উচিত, কোনটা হওয়াটা বেটার তোমার মতে, মাসুরা? আচ্ছা, বিষয় হচ্ছে একটা এফএমসি তে আর হচ্ছে সরকারির মধ্যে যে বেসিক পার্থক্য সেটা হচ্ছে এফএমসির মধ্যে অনেক রুলস এন্ড রেগুলেশনের মধ্যে দিয়ে আমাদের থাকতে হয়, বাট সরকারিতে আমাদের মানে তাদের জীবনটা একটু স্বাধীন। তো সেখানে কোনো কেউ আসলে ওরকম বাধ্য করে বলবে না যে তোমাকে এটা করতেই হবে বা তুমি এটা করতেই হবে এরকম। কিন্তু আমাদের এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে যেটা আমাদেরকে বলা হয়েছে এটা আমাদের করতেই হবে। তো মনে করেন যদি আমাদেরকে কেউ মানে কেউ ক্লাস না করে, মানে ক্লাসে সে অনেকদিন মিস করতেছে, তো তখন আমাদের যে সিনিয়র অথরিটি আছে তারা আমাদের মানে যেহেতু আমরা সম্পূর্ণ একটা আবাসিক ইনস্টিটিউটে মানে পড়াশোনা করছি, তো তারা চাইলেই হচ্ছে আমাদের রুমে গিয়ে আমাদেরকে ধরে নিয়ে এসে আমাদের ক্লাস করাবে। তো এটা কিন্তু মোস্ট অফ দা টাইম হচ্ছে যে একজনকে যদি দেখা যায় যে সে অনেকদিন ধরে ক্লাসে অ্যাবসেন্ট অথবা আইটেম দিচ্ছে না, পরীক্ষাগুলো ঠিক মতো দিচ্ছে না, সব জায়গায় ঠিক মতো অ্যাটেন্ড করছে না, তখন কিন্তু মানে তাকে ধরে নিয়ে আসা হয় এবং অবশ্যই তাকে কৈফিয়ত দিতে হবে যে তুমি এত মানে ক্লাসগুলো কেন করোনি, কি সমস্যা তোমার, এবং অবশ্যই সেই সমস্যার সমাধানের জন্য তারা খুবই মানে কি বলবো যে অনেক টেনশন আমাদের নিয়ে, আমাদের স্যার ম্যাডামদের অনেক টেনশন যে আসলে মানে তারা কিভাবে আমাদের একটা প্রপার মানে একটা মানুষ হিসাবে, আগে তো অবশ্যই মানুষ হিসেবে নিজেকে পরিপূর্ণ করতে হবে, এরপরে আমি যদি একজন ভালো মানুষ হতে পারি তাহলে আমি একজন ভালো ডাক্তার হতে পারি। তো এই জন্য তারা আমাদের প্রপারলি একটা গাইডলাইন দিতে চান। তো এই জন্য আসলে অনেকের কাছে এটা মনে হয় যে এটা অনেক রুলস এন্ড রেগুলেশন, এটা আমরা পারবো না, এটা অনেক কষ্টের লাইফ, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা আমাদের বেনিফিটের জন্যই করা হচ্ছে। তা আমার প্রথম প্রথম আমার একটু কষ্ট হতো, পরে মনে হলো না আসলে বিষয়গুলো ওরকম না, এগুলো আমাদের ভালোর জন্য। আমি অনেক কিছু শিখেছি, আমার মনে হয় আমার লাইফস্টাইল মানে পুরাই এফএমসি চেঞ্জ করে দিয়েছে। হয়তো যদি আমি অন্য কোথাও পড়তাম আমার মধ্যে এই চেঞ্জ গুলো নাও আসতে পারতো আর কি।
আচ্ছা আচ্ছা, আচ্ছা। একজন কোশ্চেন করেছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যান্সার। আরেকজন কোশ্চেন করেছে যে একজন বলছে যে এএমসি তে 5 বছরে 50 লাখ টাকা লাগে, এটা কি সত্য নাকি? না না, এটা সত্য না। আমি তো বললাম যে যাদের বাবা মা হচ্ছে সিভিল, মানে সামরিক বাহিনীতে কাজ করছে না, তাদের জন্য আহ, প্রায় 30 লাখ, 30 লাখ একটু এফ এম বেশি। জি। এফএমসি বলা হচ্ছিল না এএমসি বলা হচ্ছে? এএমসি না এফএমসি? এএমসি। আচ্ছা হ্যাঁ, এএমসির ক্ষেত্রেই হচ্ছে যারা হচ্ছে সিভিলিয়ান, তাদের জন্য হচ্ছে 30,05,000, ধরা যায় 30.5 লাখের মতো খরচ হয়, বাট এটা 50 লাখ মোটেও লাগে না। আর ওকে আমি ওকে। একটু অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ জাকারিয়া, অ্যাড করো। তো আমাদের এখানে মানে মেইনলি আর্মিতে একটা স্বচ্ছতা রাখা হয়, যে কোনো হিডেন চার্জ বা পরবর্তীতে দেখা যাবে যে কোনো চার্জ ধরবে এরকম কিছু নেই। যা কিছু আছে আমাদের একদম ছক আকারে দেয়া আছে। সেটা হচ্ছিল কেউ যদি ফেসবুকে সার্চ করে থাকে পেয়ে যাবে, একদম লেখা আছে যে টোটাল কত খরচ হবে, মানে কলেজ তোমার কাছ থেকে কত টাকা নিবে টোটাল 5 বছরে, সেটা লেখা আছে। তো সেটা হলো সামরিকের ক্ষেত্রে লেখা আছে হচ্ছে হলো 26,75,000, আর হচ্ছে বেসামরিক বা সিভিলিয়ানদের ক্ষেত্রে 30,05,000 লেখা আছে। এর বেশি কোনো টাকার প্রয়োজন নেই। বাকিটা তোমার হাত খরচ, তুমি কিভাবে চালাবা, টুকটাক বইপত্র কিভাবে কিনবা, খাতা কলম, ওইটার খরচ আর কি। ওকে, এখন আমি স্পেসিফিক ভাবে বলি, অনেকে স্পেসিফিক জানতে যাচ্ছে যে এএফএমসি এর খরচ কত। ডাইরেক্ট এক কথায় উত্তর, এএফএমসি এর খরচ কত হবে টোটাল 5 বছরে? 5,20,000। 5,20,000। এবার এএমসি টোটাল খরচ কত হবে 5 বছরে, মানে জাস্ট আহ, যদি বলি সাধারণ মানুষ। সাধারণ মানুষ 30,05,000। গুড, আমার মনে হয় স্পেসিফিক ভাবে উত্তরটা যারা জানতে যাচ্ছিল অনেকক্ষণ ধরে তারা উত্তরটা জেনে গেছে। Good, আমরা স্পেসিফিক ভাবে জানবো, আমরা বিস্তারিতও শুনতেছি এবং স্পেসিফিক ভাবেও ইনশাল্লাহ জানবো। তো এখন আমার একটা কোশ্চেন হচ্ছে যে হচ্ছে মেডিকেলে পড়ার ক্ষেত্রে আমরা তো জানি যে হচ্ছে এক্স্যাক্টলি ফার্স্ট পর্বের ক্ষেত্রে হচ্ছে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি রয়েছে। সো সো এক্স্যাক্টলি এই বিষয়গুলো অনেকের কাছে হচ্ছে মানে দেখা যায় ভর্তি হওয়ার পরে অনেক নতুন জিনিস। তো এই নতুন জিনিসগুলোর সাথে একেতে বিষয় নতুন, পরিবেশ নতুন, তারপরে আবার লাইফ স্টাইলটাও একদম চেঞ্জ হয়ে গেছে। সো এক্স্যাক্টলি আমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যে ড্রেস আপটা পরো, হ্যাঁ এই ড্রেস আপটা কিন্তু আগে তোমরা ইউজ টু ছিল না। লাইক আমার মনে হয় কিন্ডার গার্ডেন থাকতে অনেকে লাস্ট পড়ছে, এরপরে আমার কলেজ ড্রেস কেউ পড়ছে কিনা আই ডোন্ট নো। রাজুকে থাকা অবস্থায় আমি কলেজ ড্রেস পড়ছি, কিন্তু ওটা যে কত পরিমাণ গায়ে দিয়ে রাখাটা এটা আনইজি ব্যাপার, মানে একটা এসএসসি লেভেলের স্টুডেন্ট কলেজ ড্রেস পরে থাকাটা আমরা আনইজি ফিল করতাম। তোমরা অ্যাকচুয়ালি তোমাদের ড্রেসটা নিয়ে কি ভাবনা তোমাদের, মানে অ্যাকচুয়ালি তোমাদের ড্রেস পরে থাকতে হয় ক্লাসের সময় বা বাকি সময়টা, এটা নিয়ে তোমাদের ভাবনাটা কি? তো আমি আমি ছেলে হিসেবে আমি অ্যান্সার করতে চাচ্ছি এটা। ওকে, হ্যাঁ তোমার ছেলে তো ভাষণটা বলো, তারপর আমরা মেয়ে হ্যাঁ, ফিমেল ভাষণটা শুনবো। তো ছেলে হিসেবে আমার মনে হচ্ছে যে এর চেয়ে মজাদার আর কিছু নাই, যেখানে মানে জাস্ট আমার শার্ট ধোয়া থাকুক বা না ধোয়া থাকুক বা কম ধোয়া থাকুক, আমি জাস্ট ওটা পরেই দৌড়। কিন্তু দেখা যায় মেয়েদের ক্ষেত্রে মেয়েরা কি করে, মেয়েদের অনেকগুলো কাপড় চোপড় থাকে, ওরা সাজায় গুছায় রাখে যে এটা পরবো আজকে, ওটা পরবো কালকে, ওটা পুরো পরশুদিন। কিন্তু ছেলের কিন্তু অত সময় নাই, তো সে যেটা পায় সেটা নিয়ে চলে যায়। এই ক্ষেত্রে উপকার হচ্ছে তার এত চিন্তা ভাবনার কিচ্ছু নাই, সে শুধু মানে ওটা পরবে, পরে টরে দৌড়। তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এটা অনেক বেটার আমাদের ক্ষেত্রে। আর অ্যাপ্রন তো সবাইকেই পড়তে হয়, এমন কোনো মেডিকেল কলেজ নাই যে অ্যাপ্রন ছাড়া পরা যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের জাস্ট শার্ট এবং প্যান্ট পরতে হয়, জুতা পরতে হবে, এটাই। ওকে, এখন আমি বাকি তাহলে এবার অ্যান্সার। ফিমেল ভার্সনটা শুনতে যাচ্ছি। মানে ড্রেসের কারণে ফিমেলদের কেমন প্যারায় পড়তে হয়, মানে যেটা তো অন্যান্য দেখা যায় মেডিকেল কলেজের মেয়ে স্টুডেন্টরা ফেস করতো না তুলনামূলক, এই যে হচ্ছে মানে একদম নির্দিষ্ট পোশাকে তোমরা কেমন ইউজ টু মাসুরা? আচ্ছা, বিষয় হচ্ছে আমার কাছে সত্যি এটা প্যারা লাগে না, কারণ হচ্ছে সকালে 7:30টার সময় ক্লাস। এত সকালে উঠে আমি আমার ড্রেস সিলেক্ট করবো, আর আমাদের তো আবার ম্যাচিং এর একটা বিষয় আছে। আমি চাইলে আসলে যা তা পড়তে পারবো না, আমার 3টা সেট সালোয়ার কামিজ, আমার 3টা ম্যাচিং করে পড়তে হবে। তো সব সেট করে রাখতে হবে। তো এটা খুবই টাফ মেডিকেল লাইফে এসে সারা রাত আমি পড়বো, এরপর সকাল 7টার সময় উঠে এগুলা করা। তো আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় রিলিফ, কজ হচ্ছে আমাদের ড্রেস একদম সিলেক্টেড, কারো কোনো ঝামেলা নাই। তো আমরা সুন্দরভাবে ড্রেস পরে চলে যাই। আর সত্যি এটা তো অ্যাকচুয়ালি এটা অনেক ইজি করে আমাদের লাইফটাকে, কারণ এত কিছু আসলে ভাবার সময় নেই মেডিকেলে। তো আমার মনে হয় এটা ভালো। আরেকটা আচ্ছা পয়েন্ট নাইস। অ্যাড করতে চাচ্ছিলাম। হ্যাঁ, জাকির বলো।
তো দেখা যাচ্ছে যে আমরা ভর্তি হওয়ার পরে যদি এরকম ড্রেস আপ যদি না থাকে, নির্দিষ্ট একটা ড্রেস কোড না থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় ডিসক্রিমিনেশন দেখা যায়। কেউ অনেক মানে ব্র্যান্ডেড শার্ট পরে আসতেছে, অনেক দামি কাপড় চোপড় পরে আসতেছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম নাই। কলেজ থেকে যেটা বানায় দেওয়া হয়েছে ওটাই সবার পড়তে হবে, মানে সবাই এক। আমাদের এখানে সবাই এক হয়ে যায়, সবাইকে দেখতে একরকম লাগতেছে। এটা ভালো একটা পয়েন্ট বলে আমি মনে আচ্ছা করি। আচ্ছা, মানে সাম্যের চর্চাটা তোমাদের সেখানে খুব ভালো হয়, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমরা এক্স্যাক্টলি দেখতে যাচ্ছি আমাদের হচ্ছে সরাসরি কে প্রশ্ন করতে চায়। আমি যদি মাইকটা আনমিউট করে দেই তোমাদের জন্য, আমি মাইকটা আহ, এবার তোমরা আনমিউট করতে পারবা, তোমরা আনমিউট করতে পারবা, কারো কোনো কোশ্চেন থাকলে মাইকটা আনমিউট করে কোশ্চেন করতে পারো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমার নামটা বলে কোশ্চেনটা করা শুরু করবে দাও। ভাইয়া, আমার ইশকাত রহমান সৃষ্টি। ওকে আপু, তোমার কোশ্চেনটা বলো। ভাইয়া, সেটা হচ্ছে যে আমি যদি ক্যাডেট স্টুডেন্ট না হই, মানে বাইরের কোনো কলেজের স্টুডেন্ট হই, সেক্ষেত্রে আমি যখন হচ্ছে এএফএমসি তে এক্সাম দিব, তো আইএসএসবি টা কি মাস্ট? সেটা কি সবার জন্যই করতে হবে, নাকি আমি নর্মালি মেডিকেলে যেভাবে এক্সাম দিয়েছি, যে আমি রিটেন দিয়েছি, দেন চান্স পাওয়ার পরে হচ্ছে ভাইবা হবে, এরকম প্রসেসটা? ওকে, মাসুরা তুমি কোশ্চেনটা শুনতে পাচ্ছ? মানে জি জি, শুনতে ওকে পেরেছি। ওকে আপু, তাহলে তোমার প্রশ্নের আসলে উত্তর দিচ্ছে সৃষ্টি। আচ্ছা, এই অ্যান্সারটা আমি আসলে আগেই দিয়ে দিয়েছি। তুমি যদি আর্মি চাকরি করতে চাও, যে তুমি তোমার ক্যারিয়ারটা আর্মিতেই হচ্ছে সিলেক্ট করবা, তুমি ওখানেই যাবা, তাহলে তুমি এএমসি ক্যাডেটে দিবা। সেখানে তোমাকে অবশ্যই আইসিসপি দিতে হবে। আর তুমি যদি একটা নর্মাল মানে একটা মেডিকেল স্টুডেন্টের মতো লাইফ লিড করতে চাও, লাইক তুমি আর্মিতে যাও না, এটা তুমি পরে ডিসিশন নিবা যে তুমি আর্মিতে যাবা, বিসিএস দিবা, অথবা বেসরকারি ভাবে চাকরি করবে, এটা তোমার ইচ্ছা। মানে তুমি একদম স্বাভাবিক লাইফ চাচ্ছ, তো সেক্ষেত্রে তুমি এফএমসি ক্যাডেটে দিবা, তোমার এখানে কোনো আইসিসি দেওয়ার কোনো দরকার নেই। ওকে, থ্যাংক ইউ আপু। আমার আরেকটা কোশ্চেন ছিল যে এফএমসি তে চান্স পাওয়ার জন্য অ্যাটলিস্ট কত ঘন্টা স্টাডি করতে হবে, এন্ড হচ্ছে কত মার্কস আমি অ্যাডমিশন টেস্টে পেলে যে কনফার্ম থাকবো যে হ্যাঁ ইনশাল্লাহ আমার চান্স হতে পারে? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে তুমি মানে মেডিকেল এক্সামিনেশন মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় তোমার যে পরিমাণ কষ্ট করতে হবে, এফএমসির আসলে সেই পরিমাণই কষ্ট করতে হয়। কারণ আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি মেডিকেল অ্যাডমিশনে খুব একটা বেশি মানে প্রপার একটা প্রিপারেশন নিতে পারিনি, আমার কিছু ল্যাকিং ছিল, কিন্তু সেইটা আমি তো এই জন্য হচ্ছে আমার এফএমসি তে চান্স হয়। তো বিষয়টা হচ্ছে পুরো তোমার উপর। যদি মনে হয় তুমি এই প্যারাটা তোমার 1 ঘন্টায় হচ্ছে না, তোমার এটার জন্য আরো 3-4 ঘন্টা দিতে, যেন তুমি তা ওই পর্যন্ত মনে রাখতে পারো, এটা আসলে তোমার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে, এটা শুধুমাত্র তুমি বুঝবা। এখন যার একটা প্যারা, মনে করে একটা লাইন যে 1-2 বার পড়লে যার হয়ে যাচ্ছে, সে অনেকক্ষণ মনে রাখতে পারছে, তার তো সেটা দরকার হবে না। এটা অ্যাকচুয়ালি তোমার উপর ডিপেন্ড করে। আর মার্কসের বিষয়ে বলতে গেলে বলবো যে আমাদের এখানে মার্কসটা পাবলিশ করা হয় না। তো এক্স্যাক্টলি আমরা আসলে আমাদের যে ওরকম কোনো কাট মার্ক নেই যে এত থেকে এত পেলেই হচ্ছে চান্স হয়ে যাবে, এটা আসলে আমরা কেউই বলতে পারি না। কারণ আমি আসলে এখনো জানি না আমি আসলে কত পেয়ে চান্স পেয়েছি, এবং এটা কেউই জানে না। কিন্তু আপু তাহলে অ্যাটলিস্ট আপনি যে সিলেক্টেড হয়েছেন, এটা কি তাহলে আপনাকে রেজাল্টটা জাস্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনি সিলেক্টেড? হ্যাঁ, জাস্ট আমার হচ্ছে ওয়েবসাইটে আমরা যারা যারা সিলেক্টেড হই রিটেনে, তাদের রোল দিয়ে দেওয়া হয় ছক আকারে, যে এই রোল গুলো হচ্ছে রিটেনে সিলেক্ট হয়েছে। আর যারা চান্স পায়, তো তাদের মোবাইলেও মেসেজ আসে যে আপনি চান্স পেয়েছেন রিটেনের জন্য। তো নাম্বারটা আসলে আমাদের পাবলিশ করা হচ্ছে না, তো এক্সাক্ট নাম্বার আসলে বলতে পারবো না। তো আমি বলবো যে 85 এর উপরে অবশ্যই পেতে হবে। কারণ হচ্ছে বোঝা যাচ্ছে আমাদের এখানে সিট খুবই লিমিটেড। এটা তো নর্মাল মেডিকেল না, ওখানে তো সিট অনেক বেশি, বাট আমাদের এখানে সিট আপু, লিমিটেড। ঢাকায় যেটা এফএমসি, যেটা সেখানে মোট সিট কতটা? এখানে 125টা। আচ্ছা, ভাইয়া একটু থ্যাংক ডিস্টার্ব ইউ আপু করতেছি আবার। কোশ্চেন গুলো আনসার দেওয়ার জন্য। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। তো আশা করি জি তোমার ভাইয়া। প্রশ্নগুলোর উত্তর পেয়েছো। জি ভাইয়া, একটু কোশ্চেন ছিল একটা। ফাইম, আমরা একটু আমরা অন্য এর উত্তর নেই, প্রশ্ন নেই, তোমার তো আচ্ছা নিয়েছি আচ্ছা মনে হয়। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। ওকে, অন্য কার কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। মাইকটা আনমিউট করে করবা কোশ্চেনটা, তোমরা এখন মাইকটা আসসালামু আনমিউট আলাইকুম করতে। ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইশরাত, হ্যাঁ আপু, জি, তোমার কোশ্চেনটা হ্যাঁ করতে পারো। হ্যাঁ
হ্যাঁ ভাইয়া, আমি অনেকদিন আগে ফেসবুকে একটা পোস্টে দেখেছিলাম যে হচ্ছে যারা এএফএমসি তাদের হচ্ছে একটা মানে রিটার্নের চান্স, মানে ওই যে এমসিকিউ টেস্টে চান্স পাওয়ার পরে তাদের একটা হচ্ছে মেডিকেল টেস্ট হয়, মানে তাদের হচ্ছে ফিটনেস ঠিক আছে কিনা এরকম কিছু। তো ভাইয়া যদি কারো চোখে প্রবলেম থাকে তো তাদের ক্ষেত্রে এটা কি হচ্ছে বাতিল হয়ে যাবে? আচ্ছা, গুড কোয়েশ্চেন জাকারিয়া। চোখের সমস্যা, ভাই আমারও চোখের সমস্যা আছে। তো এই অবস্থা আমি যদি আবার নতুন করে পড়াশোনা শুরু করি তখন আমি কি বাদ হয়ে যাবো কিনা? ও সুন্দর একটা কোশ্চেন করেছে জাকারিয়া, এটা উত্তর যদি তুমি দাও। জি। তো নর্মালি দেখা যাচ্ছে যে এমসি ক্যাডেট হিসেবে যদি কেউ ভর্তি হতে চায় তখন তো তাকে আইসিএসবি দিতে হয়, এর আগেও মেডিকেল টেস্ট দিতে হয়। সেই ক্ষেত্রে হচ্ছে হলো পাওয়ারটা হচ্ছে হলো মানে ওদের অনেক অপশন থাকার কারণে ওরা প্রচুর বাদ দিয়ে দেয় বা ডিসকোয়ালিফাই করে দেয়, এই কারণে খুবই রেস্ট্রিক্টেড। মানে ওই ক্ষেত্রে চশমাধারীরা বেশিরভাগই বাদ পড়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে এফএমসি ক্যাডেটদের ক্ষেত্রে মানে কিছুটা কনসিডার করা হয়, তাই বলে মানে কারো 6, 7, 8, 9 হয়ে গেলে মানে এত বেশি না মানে, তবে মোটামুটি রেঞ্জের মধ্যে বলতে পারা যায় যে কনসিডার করা হয়। তবে এক্স্যাক্টলি কতটুকু কনসিডার করবে সেটা বোর্ড আছে, ওই বোর্ড আসলে নির্ধারণ করে সে কোন কিরকম ধরনের মেরিট পজিশনে আছে, তার জন্য মানে এটা কতটুকু ইম্পর্টেন্ট সেই হিসেবে করা হয়। আচ্ছা জাকারিয়া, মানে উত্তর থেকে যেটুকু আমরা সারাংশ পেলাম সেটা হচ্ছে তোমার যদি চোখের পাওয়ার কম থাকে তাহলে তোমার নাম্বারের পাওয়ার বেশি হইতে হবে, জাকারিয়া, রাইট? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। কিছুটা। কিছুটা, ওকে। আচ্ছা, এরপরে ইস্টা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোয়েশ্চেন্স। এরপরে যে কোশ্চেন করতে চাও কাইন্ডলি মাইকটা আনমিউট করে কোশ্চেন করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন্স? উম, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রাপ্তি। হ্যাঁ আপু, বলো জি, তোমার। জি ভাই। ভাই এএমসি এর ক্ষেত্রে মানে বডি ফিটনেসটা কতটুকু গুরুত্বপূর্ণ, একদম কি এফএমসি এর মতোই নাকি আরেকটু কনসিডার করা হয়? আমার এক চোখে পাওয়ার 7.25, এএমসি তে কি কোনোভাবে হবে না? মানে আমার এফএমসি আমি আশা করি না, ওইটাতেই বেশি ইচ্ছা যে এমসি তে যদি হয়। মানে আমার ওকে, যেহেতু চোখে অনেক সমস্যা সেহেতু এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা মনসুর আপু যদি বলতা। আচ্ছা, এএমসি বলতে হচ্ছে প্রাইভেট গুলোর যে কথা বলা প্রাইভেট, হচ্ছে। জি জি আচ্ছা, আপু। তো এখানেও আসলে বিষয়টা সেম, তাদের হচ্ছে মেডিকেল বোর্ড থাকে। ডিপেন্ড করে আসলে স্যার ম্যাডামরা, মেডিকেল বোর্ডে যারা স্যার ম্যাডাম বসেন তারা হচ্ছে কতটুকু আসলে কনসিডার করবেন। তো এটা সম্পূর্ণই তাদের ইচ্ছা। তো এর বেশি আসলে আচ্ছা, আমরা এটা মত দেওয়ার মতো আসলে কেউ না বিষয়টা। তবে এটুকু বলবো যে এফএমসি থেকে একটু তো ছাড় দিবে, একটু ছাড় দিবে যদি তুমি অনেক নাম্বার পেয়ে থাকো, কারণ স্যার ম্যাডাম কিন্তু নাম্বারটা জানেন। তো তুমি যদি অনেক নাম্বার পেয়ে থাকো তো সেক্ষেত্রে একটা চোখের পাওয়ারের জন্য এত মেরিটোরিয়াস স্টুডেন্টকে বাদ দেওয়া তো উচিত না। তো দেওয়ার কথা আর কি। আচ্ছা আপু, আর হচ্ছে মার্কসটা যেমন ওইটাতে যেমন হচ্ছে 85+, মানে এরকম থাকলে মানে একটু আশা থাকে, তো এএমসি তে এরকম কত, 80-র উপর? আসলে সত্যি বলতে নাম্বার পাবলিশড হয় না, আমরা এটা আচ্ছা, আচ্ছা। এক্স্যাক্টলি কখনোই বলতে হুম, পারবো না। তবে আহ নাম্বারের পার্থক্য কিন্তু খুব বেশি হয় না। তোমরা মেডিকেলেও ও, দেখেছো যে মানুষ 0.5, 0.1 এর জন্য চান্স মিস হয়ে যায়। তো নাম্বারটা কিন্তু খুব বেশি পার্থক্য না। তো আমার মনে হয় যে 85 এর মতো ওখানে রাখা উচিত, কারণ এটা বেসরকারি বলে যে পাশ করলেই চান্স হয়ে যাবে বিষয়টা তা না, সিট খুবই লিমিটেড। তো সিটের বাইরে তো আর মানুষ তারা নিতে পারবে না। তো ওখানেও আসলে ভালো নাম্বারই পেতে হবে। তো আমরা 85ই ধরি। কিন্তু আহ আসলে ডিপেন্ড করে যে ওই বছর কতটা হাইয়েস্ট মার্ক উঠলো, এটা আসলে হ্যাঁ, আমরা বলতে পারছি না। এটা আমি এক কথায় বলে দিতে পারি, একটা ছোট করে বলে দিতে পারি। হ্যাঁ ভাই, বলো। তো এটার মেইন হচ্ছে তোমাকে 375টা সিট, মানে এফএমসির হচ্ছে 125টা, আর এএমসির হচ্ছে হলো আহ বাকি 250টা। তো এখন তুমি যদি যেহেতু এএমসির কথা বলতেছো, তোমাকে এফএমসির পরবর্তীতে যে 250 জন, প্রথম 250 জন সেটার মধ্যে থাকতে হবে। এখন মার্ক যতই হোক তোমাকে সিরিয়ালে ফার্স্টের দিকে থাকতে হবে, তাহলেই তোমার চান্স হবে। এখন আমরা আসলে কিন্তু এক্স্যাক্টলি বললাম না 85-র উপরে, আসলে কিন্তু 85-র উপরেই পাওয়া লাগবে এরকম কোনো কথা নেই। যদি ওইবার যদি 75 পায় হাইস্ট, তাহলে 70-এর মধ্যে পাইলেও চান্স হবে, এটা কোনো কথা না। মেইন কথা হচ্ছে তোমাকে প্রথম দিকে থাকতে হবে, এটাই হচ্ছিল মেইন।
নাইস, আমার মনে হয় খুব সুন্দর করে হচ্ছে আচ্ছা। জাকারিয়া লাস্টে দিয়ে খুব সুন্দর করে বলে দিয়েছে। এন্ড মাসুরা এন্ড হচ্ছে জাকারিয়া দুইজনের কথা মিলে আমার মনে হচ্ছে প্রাপ্তি তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। জি ভাইয়া, ধন্যবাদ। ওকে আপু, নেক্সট কারো কোনো কোশ্চেন থাকলে তোমার মাইকটা আনমিউট করে বলতে পারো। আর এখানে সম্ভবত তোমরা সবাই আমাদের ডেন্টাল এক্সাম ব্যাচের স্টুডেন্ট, সো সেই হিসাবে তোমাদের মানে এই অপরচুনিটিটা রয়েছে মাইকটা আনমিউট করে বলার জন্য। অনেকে হয়তো বা জানো না যে তোমরা মাইকটা আনমিউট করে কথা বলতে পারবা। ওকে হ্যালো ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে? ওকে নৌশিন, কথা কান্তা। হ্যাঁ হ্যাঁ ওকে আপু, তোমার কোশ্চেনটা করতে পারো। হ্যাঁ, আমার জানার মেডিকেল বা এম এম মানে যে হবে ওটা কি এমসিকিউ বেসড নাকি রিটেন? ওকে, মাসুরা শুনতে পেয়েছো ওর কোশ্চেনটা? কারণ অনেকে জি জি রিটেনের কথা বলতেছে তো। আপু তোমার কোশ্চেনটা আরেকবার করো। আমি আসলে কোশ্চেনটা বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে যে এখানে রিটেন বলতে আসলে এটা এমসিকিউ কি রিটেন বলা হচ্ছে, কারণ আমাদের এখানে আরো টেস্ট আছে, তো মেডিকেল টেস্ট আছে, ভাইভা আছে, সো এটাকে রিটেন বলে, বাট এর মানে এটা না যেটা লিখতে হবে, এটা আসলে এমসিকিউ বেসড কোশ্চেন। একদম মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেভাবে হয় একদম সেভাবেই হচ্ছে এমসিকিউ হবে। আর আপু জানার ছিল কোশ্চেন প্যাটার্নটা কিরকম, মানে আচ্ছা, আহ, প্রশ্নের প্যাটার্ন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব 30 করে থাকবে, আর হচ্ছে জিকে হচ্ছে 5, আর ইংলিশ হচ্ছে 5। আর প্রাইভেট আর মানে প্রাইভেট গুলো কিরকম ব্যবস্থা, বা প্রাইভেট পাবলিক বলতে যেটা বুঝাচ্ছে আমি ওটা বুঝতে পারতেছিলাম না অ্যাকচুয়ালি, তাই ওটা একটু জানার জন্য। আচ্ছা, আমাদের হচ্ছে একটাই হচ্ছে পাবলিক, সরকারি হচ্ছে একটাই, এটা হচ্ছে এফএমসি, যেটার ভিতরে দুই ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট থাকে, এফএমসি ক্যাডেট আর হচ্ছে এমসি ক্যাডেট। এটাই হচ্ছে পাবলিক। আর আরেকটা বাকি যে 5টা প্রাইভেট আছে এমসি গুলা, ওগুলো হচ্ছে প্রাইভেট। আপু তুমি তাহলে কি টোটাল এফএমসি প্রশ্ন এর উত্তর পেয়েছো? হ্যাঁ, আরেকটা ওকে, কোশ্চেন ছিল, মানে এফএমসি কস্টটা কিরকম, প্রাইভেটটার আর পাবলিকটার কিরকম? আপু এটা আমরা অলরেডি উত্তর দিয়ে দিয়েছি এবং বিস্তারিত উত্তরও দিয়েছি, স্পেসিফিক উত্তরও দিয়েছি। তুমি যদি লাইভটা পরে আমাদের রেকর্ডে থাকবে, আমরা রেকর্ডেডটা আপলোড করে দিব তোমাদের প্রাইভেট গ্রুপে, সেখান থেকে একটু কাইন্ডলি দেখে দেখে নিও। তাও যদি হচ্ছে জাকারিয়া বলতে চাও, ওকে আরেকবার যদি একটু কষ্ট করে বলে দাও। আচ্ছা, তো এফএমসি তে যদি তুমি পড়ো, আর এফএমসি আসলে সরকারি বলা হচ্ছে না, এটা হচ্ছে হলো শুধুমাত্র ঢাকায় যেটা আছে, ঢাকায় একটাই আছে, এই একটাই সরকারি, মানে ঢাকায় যেটা আছে ওটাই সরকারি। আর ঢাকার বাইরে 5টা ক্যান্টনমেন্টে আছে, ওগুলো সব বেসরকারি, সোজা কথায় বলতে গেলে। আর এফএমসি তে খরচ হচ্ছে 5,20,000, আর এএমসি তে হচ্ছিল 30 লাখ বা 30.5 লাখ বলা যায়। আপু তুমি কি বুঝতে পেরেছো? ভাইয়া আরেকবার বলেছে, কষ্ট করে আরেকবার বলবো। থ্যাংক ইউ হ্যাঁ জাকারিয়া। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা এরপরে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমরা আমাদের সেশনের প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা প্রায় 1 ঘন্টা ধরে আমাদের প্রায় 350 মানুষ আমাদের টানা শুনতেছিল। লাইক দ্যাটস ভেরি গুড যে অনেক মানুষের আগ্রহ রয়েছে এই এফএমসি নিয়ে, এএমসি নিয়ে। হয়তো বা তারা এক্স্যাক্টলি হচ্ছে মানে এই মানে অথেন্টিক বা লেজিট কোনো সোর্স পাচ্ছিল না যে কোন জায়গা থেকে তারা এই রিলেটেড প্রশ্নগুলো করতে পারে বা উত্তর পেতে পারে। সো আই থিঙ্ক একটা অপরচুনিটি তারা পেয়েছে। আই থিঙ্ক এটা কাজে লাগানো উচিত তাদের, যে তাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা সেটা বলতে পারো। আচ্ছা আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে কোটা নিয়ে। কোটা নিয়ে অনেকে খোটা দেয়, তো মানে এএফএমসি কে অনেকে কোটা নিয়ে খোটা দেয়। এই কোটা নিয়ে খোটা দেওয়ার ঘটনাটাকে যদি এক্সপ্লেইন করে একটু বলতা, কে বলবা? জাকারিয়াই বলো। আচ্ছা, তো কোটানার যে বিষয়টা আসলে এখানে বলা হয় যে কোটা হচ্ছে হলো সামরিক বাহিনীর জন্য, মানে 3 বাহিনীর জন্য, এয়ারফোর্স, তারপরে হচ্ছে হলো বাংলাদেশ নৌবাহিনী এবং হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এই 3 বাহিনীর জন্য হচ্ছে হলো 40% কোটা থাকে। আর বাকি হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা 2%, প্রাইভেট কোটা হচ্ছে 1%। তো অনেকে বলে যে এত কোটা কেন কোটা, কিন্তু বিষয়টা হচ্ছে এটা আসলে প্রথমত বানানো হয়েছিল হচ্ছে আর্মির সন্তানদের পড়ার জন্য। পরে দেখা গেল যে শুধুমাত্র কেন আর্মির সন্তান পড়বে, পাশাপাশি সিভিলিয়ানদেরও সুযোগ দেয়া হোক। এরপরে আসলে সিভিলিয়ানদের সুযোগ দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। তো এই কারণে এখানে একটু মানে কোটাটা বেশি থাকে, কিন্তু তারপরেও যদি তুমি কোটা বাদ দাও, তাহলে দেখা যাবে কোটা বাদে তোমার প্রায় 72, 71 থেকে হিসাব করলে 71 পয়েন্ট সামথিং বের হয়, 72টা সিট তোমার জন্য রয়েছে। তুমি মানে কম না, কিন্তু বেশ ভালো। নাইস।
একদম স্পেসিফিক উত্তরটা দিয়ে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ জাকারিয়া। এক্স্যাক্টলি আমার মনে হয় অনেক স্টুডেন্ট তাদের মনের অনেক প্রশ্নের উত্তর পাচ্ছে। এক্স্যাক্টলি কাইন্ডলি জানাও তো এক্স্যাক্টলি হচ্ছে তোমাদের কোশ্চেন গুলো তোমরা উত্তর পাচ্ছ কিনা, মানে ওভারঅল আমাদের আজকের সেশনটা তোমাদের কাছে কেমন লাগছে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও। এক্স্যাক্টলি যারা ফেসবুকে দেখছো তারাও একটু কমেন্ট করে জানাও, আর এক্স্যাক্টলি যারা আমাদের প্রাইভেট গ্রুপে আমাদের কোর্সের স্টুডেন্ট রয়েছে তারাও একটু জানাতে পারো। আর আমি আরেকটু মাইকটা আনমিউট করে জানতে চাচ্ছি, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কোশ্চেন করতে পারো। ভাইয়া আসলে আমি জানতে চাচ্ছিলাম এএফএমসি এএমসি ক্যাডেট হিসেবে যদি আমি সিলেক্টেড হওয়ার পরে যদি আর্মি আর্মি হিসেবে জয়েন করা হয়, তাহলে সারা জীবন কি আর্মি হিসেবে চাকরি জবটা করতে হবে, নাকি মানে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ইয়ে করতে পারবো, শেষ করতে পারবো? ওকে মাসুরা তুমি উত্তর দাও এটা। আজীবন কি তুমি বাধা থেকে যাবা, মানে একবার চান্স পাওয়া মানে জীবন শেষ, মানে চান্স পাওয়া মানে এফএমসির কাছে হতে যে মানে আত্মসমর্পণ করে দেওয়া, নিজে কোনো স্বাধীনতা থাকবে না? ও এটাই জানতে না, চাইছি প্রবাবলি। বিষয়টা আসলে এরকম না। আমি তো বললাম যে এফএমসি ক্যাডেট তারা হচ্ছে আসলে মুক্ত, তারা হচ্ছে আদার মেডিকেল কলেজের মতোই স্টুডেন্ট। কিন্তু তুমি যদি এএমসি ক্যাডেটে ভর্তি হও তাহলে তো তুমি আসলে বাধা পড়ে গেলা, তোমাকে আসলে আর্মিতে জব করতে হবে এবং মানে তাদের নিয়ম অনুযায়ী জব করতে হবে। কোনো কারণে যদি তুমি এটা মানে আর্মিতে জব করতে না চাও সেক্ষেত্রে তোমাকে জরিমানা দিতে হবে। আচ্ছা, তার মানে কি, মানে সবাই জরিমানা দেওয়ার প্রিপারেশন নিয়েই কি এগুলো পরীক্ষা দেওয়া উচিত বা এখানে ভর্তি হওয়া না, উচিত? এই জন্য আসলে যে এফএমসি মানে আর্মিতে জয়েন করতে চায় না বা তার কাছে আর্মি লাইফ পছন্দ না, সে এফএমসি ক্যাডেটে জয়েন করবে, এটাই। তার এএমসি তে ঢোকার দরকার নেই, কারণ এফএমসি ক্যাডেট মানে দিয়ে ঢুকলে এটার সুবিধাটা হচ্ছে যে 5 বছর পর তোমার এটাও মনে হতে পারে যে না আমি আর্মিতে যাই, আমার মনে হয় আর্মিতে আমার লাইফটা বেস্ট হবে। তো তখন তুমি চাইলে আইসিসবি দিয়ে আর্মিতে ঢুকে যেতে পারো। অথবা তোমার এটা মনে হতে পারে যে না আমি আসলে আর্মিতে পারবো না, এত রুলস আর রেগুলেশন আমার দ্বারা সম্ভব না, আমি হচ্ছে বিসিএস দিব অথবা আমি প্রাইভেটে কোথাও জব করবো। তো সেক্ষেত্রে আমার সেই অপশন আছে, আমি আইসিসবি দিব না, আমি বিসিএস তে আমার ক্যারিয়ার অন্যভাবে সেট করতে পারবো অথবা অন্য কিছু করতে পারবো, পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমি ট্রাই করবো। তো সেক্ষেত্রে এফএমসি ক্যাডেট অথবা আদার এএমসির কথাও যদি বলি, প্রাইভেট গুলোর কথা, ঢাকার বাইরে যেগুলো আছে ওগুলো সেম, কোনো বাধা ধরা নেই। আমার যেভাবে মন চায় আমি সেভাবেই আমার লাইফটা সেট করতে পারবো। নাইস, খুব সুন্দর করে উত্তরটা দিয়েছে মাসুরা আপু। আপু তোমার কি উত্তরটা পেয়েছো তোমার? হ্যাঁ ভাইয়া, পেয়েছি, থ্যাংক ইউ। ওকে, এরপরে কি কোশ্চেন করতে যাচ্ছ? আমি চাচ্ছি যে এফএমসি আর এএমসি নিয়ে কারো মনে যাতে হচ্ছে বাংলাদেশে কারো কোনো কোশ্চেন না থাকে, এক মানে আমাদের এই সেশনটাতেই যাতে সকল প্রশ্নের উত্তরগুলো স্টুডেন্টরা পেয়ে যায়। কারণ কোশ্চেন থাকলে বলতে পারো, মাইকটা আনমিউট করে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈশা আপু বলো। জি ভাইয়া, আমার কোশ্চেন ছিল যে এএফএমসি এর জন্য মেডিকেল টেস্ট কি ক্যাডার এবং নন ক্যাডার উভয়ের জন্য প্রযোজ্য? জাকারিয়া প্রশ্নটা কি বুঝতে পেরেছো? ক্যাডার নন ক্যাডার বললে বুঝলাম না। না, এটা আসলে ক্যাডেট বোঝাচ্ছে। কোশ্চেনটা আরেকবার শুনতে চাচ্ছি। ঈশা কোশ্চেনটা আরেকবার করো আপু। জি ভাইয়া, এএফএমসি এর জন্য মেডিকেল টেস্ট কি সবার জন্য প্রযোজ্য? তো দুইটা ক্যাডেট এবং এমসি ক্যাডেট, যে এমসি ক্যাডেট তার জন্য তো খুবই ভাইটাল একটা বিষয়, কারণ এখান থেকে অনেক স্ক্রিন আউট হয়ে যায় এবং আইএসবি তে পাঠানো হয়, পরবর্তীতে ওখান থেকে আরো স্ক্রিন আউট করে। কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেকে মনে করে যে এফএমসি ক্যাডেট হিসেবে শুধুমাত্র রিটেনে টিকলেই চান্স হয়ে যাবে, বিষয়টা তা না। অনেক ক্ষেত্রে আমাদের ওয়েট হাইট দেখা হয়, মেইনলি হচ্ছে বিএমআই টা দেখা হয়। তো ওয়েট হচ্ছে আমাদের এখানে চেষ্টা করা হয় যেন সবাই হেলদি থাকতে পারে। তো মানে অনেক বেশি যদি কেউ বাল্কি হয়ে যায়, অনেক বেশি যদি মোটা হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে যে বাদ দিয়ে থাকে। তো যেটা হচ্ছে হলো রিটার্নেবল, মানে তুমি নর্মালি আনতে পারবা বা একটা সুস্থ দেহ, একটা হচ্ছে সুস্থ পরিবেশ তৈরি করে আর কি, তোমাকে পড়াশোনায় আগ্রহ করে তোলে। এই কারণে আমাদের এই ক্ষেত্রে কিছুটা এমফাসিস করা হয়। তো সেই কারণে দেখা যাচ্ছে যে একটু ওয়েট যেটা মানে আবার তুমি চাইলে নরমাল করে আনতে পারবে, এরকম যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া হয়। অনেক বেশি হলে সেই ক্ষেত্রে বাদ দিয়ে দেওয়া হয়। ঈশা তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়েছো, ভাই অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। জি ভাইয়া, পেয়েছি। ওকে আপু, একজন কোশ্চেন করতে যাচ্ছ, জোহা। তোমার মাইকটা আনমিউট করে কোশ্চেনটা করতে পারো, তোমার মাইকটা মিউট করা। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, তো কোশ্চেনটা করতে পারো ভাইয়া। আচ্ছা ভাই, এএফএমসি এর মেডিকেল এক্সামিনেশনটা নিয়ে একটু একটা কোশ্চেন ছিল যে আমার বাইক অ্যাক্সিডেন্টে হাতে বেশ কয়েকটা কাটা ছেঁড়া দাগ আছে, মানে কেলার্ড হয়ে গেছে কাইন্ড অফ। তো এটা নিয়ে কি কোনো সমস্যা হবে? জাকারিয়া ভাইয়া, বাইক অ্যাক্সিডেন্ট।
এটা আসলেই মানে বিষয়টা দেখা যাচ্ছে যে এটা একটু ক্রিটিক্যাল, কারণ মেডিকেল বোর্ড থেকে ওরকম সিলেক্টেড ভাবে বলে দেয়া নাই যে কোনগুলো, তবে ওখানে দেখা হয় হচ্ছে হলো সিরিয়াস কোনো রোগ আছে কিনা, আর হচ্ছে কন্টাজিয়াস যেগুলো আমরা যেহেতু হোস্টেলে থাকি, যে বাকি সবার কাছে ছড়িয়ে যেতে পারে কিনা এইসব রোগ। আমার মনে হয় আমি কিন্তু এক্স্যাক্টলি জানি না, কারণ ওখান থেকে রিভিল করা হয় না যে কোনগুলাকে বাদ দেওয়া হবে। তো এই ক্ষেত্রে আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারতেছি না। তবে আসলে এক্স্যাক্টলি আসলে ভুল ইনফরমেশন দিয়ে লাভ নেই, আসলে এটা আমি জানি না বা কেউই আমার মনে হয় না জানে। তো এটা তুমি আসলে দেখতে হবে, চান্স পাওয়ার পর যেয়ে দেখো যে কি হয়। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে এমন অনেক কিছু ইনফরমেশন থাকে যেগুলো এক্স্যাক্টলি হচ্ছে ইন্টারনাল ব্যাপার স্যাপার, যেগুলো হচ্ছে মানে বাইরে কখনো মানে এক্সপোজারে আসে না, এবং সেই জন্য এগুলো অনেকটা ধোঁয়াশাই থাকে, যে জিনিসগুলো চাইলেও আমরা যে জিনিসগুলো তথ্য উদ্ঘাটন করতে পারি না। তবে আমার একটা কোশ্চেন রয়েছে, যেগুলো বলছে ছোঁয়াচে যদি রোগ হয় তখন সেটাকে অবশ্যই একটু কড়াকড়ি ভাবে দেখে। সো এছাড়া বাকি সবকিছুই আমার মনে হয় কনসিডারেবল, যদি হচ্ছে নাম্বার গুলো ভালো থাকে। অনেকটা তো এরকম, জাকারিয়া। জি। আর হচ্ছে সিরিয়াস রোগ যেগুলো আর কি, কারণ আমাদের তো সবকিছু ট্রিটমেন্ট সে একদম অফিসার লেভেলের ট্রিটমেন্ট পাবে সিএমএইচ এ। তো দেখা যায় অনেক ক্ষেত্রে সিরিয়াস লেভেলের রোগ যদি কেউ নিয়ে আসে, তাকে ট্রিটমেন্ট করতে হয়তো খরচ হবে, এই চিন্তা করে হয়তো স্ক্রিন আউট করা হয়। এই কারণে সিরিয়াস লেভেলের যদি মানে ওরকম রোগ থাকে সেক্ষেত্রে হয়তো স্ক্রিন আউট করতে পারে, এছাড়া নর্মালি করে না। ওকে, মানে ভাই যদি নাম্বার ভালো থাকে তাহলে হয়তো পসিবিলিটি আছে এরকম কিছু। হ্যাঁ, অনেকটা বলা যায়। ও গুড। আচ্ছা ভাই, থ্যাংক সবাই ইউ। তার মানে সবাই মেইন এখন লক্ষ্য হওয়া উচিত মনে হচ্ছে পরীক্ষাটা খুব ভালো করে দেওয়া, এবং পরীক্ষার জন্য সর্বোচ্চটুকু প্রিপারেশন দেওয়া। বাকি যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলো মনে হয় অটোমেটিক ভাবেই তুমি ফিগার আউট করে ফেলতে পারবে। আর আজকে আমাদের যারা সেশনটা দেখেছো তারা অনেক কিছু হয়তো বা তাদের অনেক কনফিউশন ছিল ক্লিয়ার হয়ে গেছে। তো আমার মনে হয় আমাদের সেশনে আমরা অনেকের কাছ থেকে অনেকগুলো কোশ্চেন পেয়েছি, এবং বেশিরভাগ কোশ্চেনে আমরা উত্তর করতে পেরেছি। এবার আমরা শেষ মুহূর্তে আকর্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এক এক করে আমাদের আজকের যে দুইজন মেন্টর রয়েছে, আমরা দুজন মেন্টরের কাছ থেকে স্পেসিফাই জানতে চাবো তাদের এএফএমসি তে চান্স পাওয়ার গল্পটা। তো আমি প্রথমেই হচ্ছে মাসুরার কাছে জানতে চাচ্ছি, আপু ভাইয়া তোমার আমার কিছু এক্স্যাক্টলি। জানার ছিল, আমি কি বলতে পারি ভাইয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা সেশন যাওয়ার আগে তোমার কোশ্চেনটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া, কোশ্চেনটা করো। আচ্ছা, জি ভাই, আসসালামু আলাইকুম। তো আমার কোশ্চেনটা ছিল হচ্ছে জাকারিয়া ভাইয়ের কাছে, সেটা হচ্ছে আপনাদের ব্যাচে টোটাল আপনাদের এএমসি ক্যাডেট, আপনার ব্যাচমেটটা কতজন আছে? এএফএমসি এএমসি ক্যাডেট অর্থাৎ যারা গ্রিন কার্ড নিয়ে আপনাদের সঙ্গে কোর্স করতেছে বা স্টাডি করতেছে এখন আপনাদের ব্যাচে। ওকে, গুড কোশ্চেন। আসলে হচ্ছে আমরা বারবার একটু আগে মাসুরা বলে দিয়েছে যে এখানে শূন্য আসনের ভিত্তিতে এএমসি ক্যাডেট নেওয়া হয় না, এখানে নেওয়া হয় যোগ্যতার যোগ্যতার ভিত্তিতে, আইএসএসবি তে কয়জন টিকেছে সেই হিসেবে। তো দেখা যাচ্ছে যে আমাদের ব্যাচে এই তুলনায় কম আসছে, আমাদের ছেলেরা প্রায় 15 জন আর মেয়েরা হচ্ছে হলো 8-10 জনের মতো, 25 জন সামথিং লাইক। পরবর্তী ব্যাচে আবার এটা বেড়েছে, মানে হচ্ছে তোমাকে এক্স্যাক্টলি 36 জন নিবে অথবা 32 জন নিবে এরকম ভাবে আসলে নেওয়া হচ্ছে না এমসি ক্যাডেট হিসেবে। ও কম আসে, আচ্ছা আচ্ছা। এক বছর কম আসবে, এক বছর বেশি আসবে, মানে যেবার যত ভালো করবে তত আসবে, মানে আর্মি রুলস, একদম আর্মি রুলস এর মতো। জি, আচ্ছা। আর ভাইয়াদের ব্যাচে সেনা সন্তান কতজন আছে আপনাদের সঙ্গে আর কি? আপনাদের ব্যাচমেট আছে কতজন সেনা সন্তান? তো এটা মানে আসলে যারা সত্যি কোটা কথা, নিয়ে দিচ্ছে। জি জি। সত্যি কথা বলতে সবাইকে এখন জিজ্ঞাসা করে করে ওরকম আমরা কোনো হিসাব না না, করিনি। অ্যাকচুয়ালি আপনারা 5টা বছর বা 6টা বছর 5.5 বছর একসাথে চলতেছেন ফিরতেছেন, এভাবে কিভাবে কাউন্ট করলেন? বা অ্যাপ্রক্সিমেট বলা যায় তো যে কতজন আছে আর কি, 50 জন বা 60 জন বা 30 জন এভাবে? তো এই হিসেবে বলা যায় যে 40 জন, কারণ কোটাই তো আছে প্রায় 40%। তো 40 জন আর 125টা সিট, তো তো সেই হিসেবে 40, 45 বা 50 জন এরকম হবে, অ্যাপ্রক্সিমেট 40 থেকে 50 জনের মধ্যে। ও আচ্ছা আচ্ছা। না, অ্যাকচুয়ালি কোটা আছে তো, দেখি এটা কাজে লাগানো যাবে কিনা বা হবে ওকে, কিনা। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার মনে হয় তোমার মনের প্রশান্তি পেয়েছো তুমি, যদিও হচ্ছে আমার প্রেডিকশন একটা নিয়ে কোশ্চেন ছিল। মনে আসসালামু শান্তি আলাইকুম চাচ্ছ, ভাইয়া। প্রেডিকশনটা তো পেয়েছো। জি, যার কাটার ওটা তো অ্যাকচুয়ালি ভাইরা ঠিকঠাক বলতে পারবে না যে কতটুকু কাটা বা বান হলে কতটুকু ওরা মানে সিলেক্টেড না, করে আমার তো বা আউট মনে হয় না করে। এটা বাংলাদেশের কোনো মানুষ পারবে।
আমার তো মনে অ্যাকচুয়ালি হয় ওই সিসি। মেডিকেল অফিসাররা এএমসির অফিসাররাই পারবে, লেফটেন্যান্ট কর্নেল বা মেজর যারা আছে ওনারা ছাড়া আর কেউ পারবে না, এটাই আর ওকে, কি। সো ইউ হ্যাভ টু রিচ আউট টু মেজর। এখন গেস্ট হিসেবে আমরা মেজরকে আমন্ত্রণ জানাবো না যে না, কাটমার কত জানার জন্য। ঠিক ওকে, আছে থ্যাংক ভাই, ইউ সো মাচ ধন্যবাদ। ভাইয়া ফর ইউর কোয়েশ্চেন। আমার মনে হয় তোমার প্রশ্নটা ওভারঅল একটা উত্তর পেয়েছো। জি ভাই, ধন্যবাদ। ভাই আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, আমরা তো একটু শেষ করতে যাচ্ছি, অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা বলো। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া এফএমসি তে পড়ে পাস শেষে কি বিসিএস দিয়ে সরকারি মেডিকেলে চাকরি হবে? নাইস কোশ্চেন। ওকে, এটাকে উত্তর দিবা, জাকারিয়া নাকি হচ্ছে মানসুরা? আচ্ছা, এটা আমি উত্তর দিচ্ছি। এটা ওকে। অনেক জন আমাকে কোশ্চেন করছে, কোশ্চেন করতে করতে একদম মানে ঝালাপালা করে ফেলছে যাকে বলা যায়। তো আসলে তোমরা জানো না, সেই কারণে কোশ্চেন করাটা স্বাভাবিক। খুবই স্বাভাবিক। কিন্তু বাস্তবিকতা মানে অর্থ হচ্ছে, বাস্তবিকভাবে বলা যায়, তুমি যেখান থেকেই পড়ো, যেগুলাতে বিএমডিসি স্বীকৃত, মানে বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে স্বীকৃত, তুমি সরকারিতে পড়ো, বেসরকারিতে পড়ো, যেখানে ইচ্ছে সেখানে পড়ো, তুমি ওখান থেকে বিসিএস পরীক্ষা দিতে পারবা, মানে পাশ করার পরে। এরপরে বিসিএস পরীক্ষা মানে সরকারি চাকরি, আর সরকারি চাকরি মানে তোমাকে কখনোই বেসরকারি একটা মেডিকেল কলেজে চাকরি করতে পাঠাবেন। তোমাকে ফ্রি চিকিৎসা করতে পাঠাবে হচ্ছে সরকারি হাসপাতালে, যেখানে 10 টাকার টিকিট আর কি। যেটাই হোক, এখন অনেক ইস্যু চলতেছিল, সেই কারণে বললাম আর কি। কিন্তু তোমরা মনে করো যে এখান থেকে কি আমি সরকারি থেকে পড়লে কি আমার বিসিএস ইজিলি হয়ে যাবে? বিষয়টা আসলে তা না, তোমার যোগ্যতায় বিসিএস হবে। তুমি কোন মেডিকেল কলেজ থেকে পড়ছো, তুমি কি বারডেম থেকে পড়ছো, নাকি হোলি ফ্যামিলি থেকে পড়ছো, নাকি ডিএমসি থেকে পড়ছো, এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। এগুলো কোনো কিছুই ম্যাটার করবে না। তুমি বিসিএস পরীক্ষায় কিরকম পারফর্ম করছো সেটার উপরে সবকিছু ডিপেন্ড করে। আর তুমি এখান থেকে তুমি বিসিএস দিতে পারবা, তুমি বাইরে চলে যেতে পারবা, তুমি দেশের মধ্যে থাকতে পারবা, বেসরকারি হাসপাতালে চাকরি করতে পারবে, সবকিছু মানে আহ, আমি উদাহরণ দিয়ে বলতেছি, ডিএমসির স্টুডেন্টরা পাশ করার পর যা যা করতে পারে তুমি সব করতে পারবা, মানে সবকিছু। জি ভাই, থ্যাংক ইউ। আমার মনে হয় ওরা খুব ভালো লেভেলে একটা মোটিভেশন অলরেডি পেয়ে গেছে, যে এক্স্যাক্টলি হচ্ছে ডিএমসি তে হয়নি তো কি হয়েছে, আমাদের হাতে এখন এএফএমসি আছে। সো দ্যাটস ভেরি গুড। সো এক্স্যাক্টলি আমরা হচ্ছে এখন আমাদের মানে খুবই এক্সক্লুসিভ একটা সেশন, সেটা হচ্ছে আমরা গল্প শুনবো। আমি এবার হচ্ছে বাকি সবাইকে মিউট করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় ম্যাক্সিমাম কোশ্চেনের আমরা উত্তর নিতে মানে প্রশ্ন দিতে পেরেছি। সো এবার গুড, আমি হচ্ছে এবার প্রথমে কে বলবা? জাকারিয়া তুমি বলবা, বলো। মাস্টার শুরু করুক। আচ্ছা মাসুরা, তুমি শুরু করো। তোমার অ্যাডমিশন টেস্টের গল্পটা যদি সুন্দর করে বলতা, এক্স্যাক্টলি যে তুমি এফএমসি তে চান্স পাওয়ার জন্য এটা কি অ্যাক্সিডেন্টাল চান্স ছিল, নাকি হচ্ছে আগে থেকে প্রি ডিফাইন তোমার গন্তব্য ছিল বা গোল ছিল? মানে ওভারঅল তোমার প্রিপারেশনটা কেমন ছিল? তুমি কত ঘন্টা পড়তা, কি পড়তা, কতটুকু পড়তা, কি পড়তা না, মানে ওভারঅল জিনিসটা, মানে এখন একটা স্টুডেন্ট যে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক তোমাদের সময়টাতে তোমরা কেমন একটা ফেজের মধ্যে দিয়ে গিয়েছিলা? আচ্ছা, আমি হচ্ছে অ্যাডমিশন দেই 2016-তে। তো তখন হচ্ছে আমার মেইন মানে টার্গেট ছিল মেডিকেল। মানে আমি মেডিকেল ছাড়া আসলে কোনো কিছুই ভাবতাম না। ইভেন আমি কোনো ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং এর জন্য আমি প্রিপারেশনও নিই নেই, এবং মানে আমি ভাবিও নেই। আমার শুধু একটাই, মানে আমি খুব বেশি ডেসপারেট ছিলাম আমি মেডিকেলই পড়বো। সো এই জন্য আমি মেডিকেলের জন্যই প্রিপারেশন নেই। তো আমার যেদিন মানে মেডিকেল পরীক্ষা ছিল, মেডিকেল অ্যাডমিশন টেস্ট ছিল, তার 2 দিন আগের থেকেই মানে যে সমস্যাটা আমি ফিল করি, যেটা আসলে বেশিরভাগ স্টুডেন্টরা ফিল করে, সেটা হচ্ছে প্যানিক হওয়া। তো আমি অনেক বেশি প্যানিক হয়ে যাই, এবং এটার জন্য আসলে আমি অনেক সাফার করি। আমার পড়াশোনা ঠিক মতো হয় না, আমি ঠিক মতো একটা প্রিপারেশন নিতে পারি না। যত যাই বলুক না কেন যে আহ, এত মাস ধরে পড়লাম, তো লাস্ট 2 দিন না পড়লেও হবে, বিষয়টা তা না। অ্যাটলিস্ট 2-3 দিন একটু একটু ঝালাই করা উচিত, যে আমি যেটা পড়লাম ওটা একটু সুন্দর করা উচিত। তো সেই জিনিসটা আমি পারিনি, যেটা আমার আসলে ভুল ছিল। তো আমার কনফিডেন্টের অনেক অভাব ছিল। তো এরপরে যেদিন গেলাম পরীক্ষার দিন, সেদিন তো এত মানুষ দেখে এতটাই প্যানিক হয়ে যাই, মানে আমার মনে হয় না, আমার দ্বারা সম্ভব না, তো লাখ লাখ মানুষ আমি কেমনে পাবো। তো পরীক্ষার যে 1 ঘন্টাটা ছিল, মানে বেশিরভাগ মানে মেন্টররা সবসময় বলেন যে ওই 1 ঘন্টা তোমার জীবনের বেস্ট 1 ঘন্টা হওয়া উচিত। কিন্তু আমার মনে হয় আমার ওই 1 ঘন্টা সবচেয়ে বাজে যায়, মানে লাইফের ওয়ার্স্ট 1 ঘন্টা যায়, কারণ আমি এতটাই প্যানিক হই যে আমি আমার পারা জিনিসগুলো আমি ভুল করে আসি। তো
তো অ্যারাউন্ড 75% আমি অ্যান্সার দেওয়ার পর আমার মনে হয় যে এখন তারও অনেক কোশ্চেনের অ্যান্সার বাকি। তো এত মানুষের মধ্যে আমার চান্স পেতে হলো তো আমাকে আরো অ্যান্সার করতে হবে, তাহলে তো আমার চান্স হবে না। আর আরেকটা আমার মানে একটা প্রেশারের বিষয় ছিল, আমাকে আমার বাসা থেকে বলে দেওয়া হয় যে আমি বাইরে মানে ঢাকার বাইরে কোনো মেডিকেলে পড়তে পারবো না, মানে আমাকে দিবে না ঢাকার বাইরে যেতে। তো আমার আসলে সরকারি মানে 4টা মেডিকেল, তখন মানে 4টা মেডিকেলই আমার টার্গেট। আমি যদি বাইরে চান্সও পেয়ে থাকি, ইভেন ময়মনসিংহ, খুলনা, মানে ময়মনসিংহ, চিটাগং যদি এসব জায়গায় চান্স পেয়ে থাকি, আমাকে দিবে না। তো আমার বিষয়টা হচ্ছে আমাকে আরো বেশি ভালো নাম্বার পেতে হবে। তো ওই প্যানিকে গিয়ে আমি হচ্ছে বোকার মতো করে সব অ্যান্সার করে আসি, মানে 100 অ্যান্সার করে আসি, যেটা আমি বলবো এটা সবচেয়ে বড় ভুল। কারণ আমি অনেক কনফিউজিং অ্যান্সার বা যেসব অ্যান্সার গুলো আমি পারিও না, আমি ওগুলোও অ্যান্সার করে আসি। তো স্বাভাবিকভাবে ওগুলার আমি মার্কসগুলো দেই, আমার নেগেটিভ মার্কিং হতে হতে মানে খুবই নিচে নিচে নেমে আসে, এবং আসলে বলতে গেলে একটুর জন্য আমার চান্স হয় না। তো চান্স যদি হতো তাহলে অবশ্যই ঢাকার বাইরের গুলোতে চান্স হতো, কিন্তু ওইটা হলো আমার আসলে কোনো লাভ ছিল না, কারণ আমাকে ঢাকায় থাকতে হবে। আর অন্যদিক দিয়ে আমি হচ্ছে ভার্সিটির প্রিপারেশনও নেই নাই, মানে আমার ইচ্ছাও নাই কোনো ভার্সিটিতে পড়ার। তো এই জন্য আমার আব্বু ডিসাইড করে যে আমাকে প্রাইভেটে পড়াবে। তো আমার জন্য হচ্ছে হলি ফ্যামিলি বারডেমের হচ্ছে নিয়ে আসা হয়, আমি ওখানেই পড়বো। কিন্তু পরে আসলে আমাদের সময় ছিল হচ্ছে এফএনসি তে প্রি সিলেকশন একটা বিষয় ছিল, যে যারা যারা হচ্ছে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছে তারাই এক্সাম দিতে পারবে না। বাট এখন এটা চেঞ্জ হয়েছে, মানে তখন আমাদের প্রি সিলেকশন করা হতো, অ্যারাউন্ড 15 জনের মতো হচ্ছে ফর্ম ফিল আপ, 15,000-এর মতো হচ্ছে ফর্ম ফিল আপ করা হয় আমাদের। কিন্তু এটা প্রি সিলেকশন করে প্রায় 7,100 জনের মতো আমাদের পরীক্ষা দেয়, মানে আধাই হচ্ছে বাদ দিয়ে দেয়। এটা আসলে করতে হচ্ছে জিপিএ অনুযায়ী, এইচএসসি আর এসএসসি রেজাল্ট অনুযায়ী আমাদের এই ভাগ মানে বাদ দিয়ে দিত। তো আমার তখন মেসেজ আসে যে হ্যাঁ আমি এফএনসি তে পরীক্ষা দিতে পারবো, আমার নাম্বার অনেক ভালো ছিল, আর আমার কোনো কোটাও ছিল না, কোনো ধরনের কোনো কোটা নাই। তো আমার তখন মানে মনে হয় যে আমি তো মেডিকেলও চান্স পেলাম না, আমার তো কোটাও নেই, আমি এফএনসি তে পারবো কিনা। তখন এফএনসি সম্পর্কে আমার আসলে তেমন কোনো আইডিয়াই নেই। এখন যে আমি সবাইকে বলতে পারছি, আমি যে বলতে চাচ্ছি, এটার কারণটা একটাই, কারণ আমি অনেক সাফার করি। আমি কিচ্ছু জানতাম না এফএনসি সম্পর্কে, অ্যাটলিস্ট এফএনসি ক্যাডেট আর এএনসি ক্যাডেটের মধ্যে পার্থক্য কি আমি এটাও জানতাম না। তো এরপর হচ্ছে আমার মধ্যে আসলে একটা জিনিস কাজ করে যে যত যাই হোক আমার হাতে একটা সুযোগ আমি হারাইছি, তো আমার আরেকটা সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। তো এই সুযোগটা আমার অবশ্যই কাজে লাগাতে হবে, নিজেকে প্রুভ করতে হবে। কারণ আমি চাচ্ছিলাম না আমি প্রাইভেটে পড়ি, কারণ আমার আব্বুর একটু প্রেশার হবে। তো এটা আসলে কেউই চান না। তো এই জন্য হচ্ছে আমি আমার 1 সপ্তাহ ছিল আমার এফএমসি পরীক্ষার জন্য। মেইন মেডিকেল আর এফএমসি পরীক্ষার মধ্যে আগে সবসময় আসলে 1 সপ্তাহ ডিফারেন্স থাকতো, 1 সপ্তাহ পরেই এফএমসি পরীক্ষা হতো। তো এই 1 সপ্তাহ আমি আমার লাইফের বেস্ট দিয়ে পড়ালেখা করি। বেস্ট বলতে আমি সব বাদ, মানে সোশ্যাল মিডিয়া, ফোন, আমি কারোর সাথে কথা বলতাম না, আমার বাসা পর্যন্ত কারোর সাথে কথা বলতাম না। আমি অনেক পড়ালেখা করি, মানে আমার যে ল্যাকিং গুলো ছিল ওগুলো সব আমি 1 সপ্তাহে ফিল আপ করেছি। মানে আমার জিনিসটা হচ্ছে আমি আমার বেস্টটা দিব, চান্স হোক আর না হোক এটা পরে দেখা যাবে। কারণ মেইন মেডিকেলে আমি যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি প্যানিক হয়েছি যে আমি চান্স পাবো না, না পেলে কি হবে, এই জিনিসগুলো ভাবতে ভাবতে আমি আসলে আমার পুরো পরীক্ষাটাই নষ্ট করি। তো এরপর হচ্ছে এফএনসি পরীক্ষা দিতে যাই, আল্লাহর মতো আমার পরীক্ষা ভালো হয়, এবং এখানে আমি এই ভুলগুলো করি নাই। আমি 100% যতটুকু আমার অ্যান্সার করা উচিত আমি অতটুকুই করি, মানে একদম 100% যে না এগুলোর অ্যান্সার এটাই হবে, আমি একদম 100% জানি। আমি 87 অ্যান্সার করি, এর একটাও বেশি করি না। আমি আরো অনেকগুলো অ্যান্সার পারতাম, কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম, একটু বলতে মানে আমি এবার কোনো রিস্ক নিব না, কারণ এই ভুল আমি আর করবো না। So আমি আর একটাও দাগাই না। যদি আমার মনে হয় যে এবারও কি কম দাগানো হয়ে যাচ্ছে, কারণ 87 আমি কি পাবো। তো পরীক্ষা দেওয়ার পর যখন আমি বের হই তখন শুনি যে না সবারই মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে, কারণ কোশ্চেন খুবই ইজি ছিল। খুব ইজি ছিল বলতে মানে এগুলো তো অনেক ইজি কোশ্চেন, মেইন মেডিকেলে দেখা যায় কিছু কিছু কোশ্চেন থেকে একটু ঘোরানো থাকে, কিন্তু এফএনসির কোনো কোশ্চেন ঘোরানো পেছানো না, একদম ডিরেক্ট বই থেকে ওই লাইন তুলে দিবে এরকম। বেসিক কোশ্চেন বেশি থাকে আর হচ্ছে ম্যাথও কম থাকে। তো এরপর আমার মনে হয় আচ্ছা থাক, আমি মনে হয় চান্স পাবো না, বাদ দিই। তো আমি হচ্ছে ওই দিক দিয়ে প্রাইভেটের জন্য প্রিপারেশন নিতে থাকি যে আমি হলি ফ্যামিলিতে পড়বো। তো এরপরে আসলে কিছুদিন পর আমার রেজাল্টটা আসে, যেটা আমার জন্য আসলে আমি বিশ্বাস করতে পারি না। কারণ হচ্ছে আমি তো মানে সবকিছু আশাই ছেড়ে দিই, কারণ আমি ওয়েবসাইটে চেক করতাম না, কিছু চেক করতাম না, না আমার দ্বারা হয়তো হবে।
পরে আমার আম্মু আমাকে বলে যে না তুমি তো চান্স পেয়েছো। আম্মুর আবার খুবই ইচ্ছা ছিল যে না আমি এফএমসি তে পড়বো, কজ এফএমসি লাইফটা যতটা সিকিউর অন্যগুলাতে এতটা না, মানে মেয়ে হিসাবে আমি যদি বলি, কারণ আম্মু আমাকে নিয়ে অনেক টেনশন করে। তো এফএমসি তে দিলে একদম নিশ্চিন্তে দিতে পারবে। তো আমার অনেক ইচ্ছা ছিল। তো এরপর তো আমি আসলে ওই হ্যাপিনেসটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না, এটা হচ্ছে যে ফিল করে সে আসলে বুঝলো। তো এরপর আমি এফএমসি তে ভর্তি হয়ে যাই। তো আমি বলবো যে আমি যে ভুলগুলো করেছি এটা আসলে করা উচিত না, মানে প্যানিক হওয়া যাবে না, দুনিয়ার কোনো কিছু নিয়ে ভাবা যাবে না। অ্যাটলিস্ট পরীক্ষার ওই 1 ঘন্টা তোমাকে বেস্ট দিতেই হবে, কারণ ওইটাই তোমার সারা লাইফ ডিপেন্ড করবে। ওই 1 ঘন্টা পুরা লাইফটা হচ্ছে তোমার ডিসাইড করে। তো আমার মনে হয় এখন তো মেডিকেল পরীক্ষা হয়ে গেছে, তো যা হয়েছে হয়েছে ওটা বাদ। যারা চান্স পাওনি তোমাদের জন্য এটা আরেকটা সুযোগ, বরং দুইটা সুযোগ, ডেন্টাল আর হচ্ছে এফএমসি। আমি আবার ডেন্টালও পরীক্ষা দেইনি, কারণ ডেন্টাল আমার ইচ্ছা ছিল না। তো এই দুইটা সুযোগ অবশ্যই কাজে লাগানো উচিত, কারণ এত সুযোগ আসলে সবাই পায় না। তো এই একটা সুযোগ হারালে কিন্তু এরকম সুযোগ আর পাওয়া যাবে না। তো সবাইকে আমি বেস্ট অফ লাক বলতে চাই, আর আমার ভুলগুলা থেকে যেন তোমরা শিক্ষা পাও, এই জন্য আসলে আমি আমার ভুলগুলা আসলে ডিটেলস বললাম, যেন এই ভুলগুলা কখনো আর কেউ না করে। এই তো। ওকে মাসুরা, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর ইন্টারেস্টিং একটা গল্প বললা। সো আমি গল্প থেকে যদি তোমাকে বলি যে জাস্ট 3টা জিনিস বলো যে এই জিনিসটা তোমার হয়তো বা এখন রিগ্রেট হচ্ছে বা তোমার ভুল হয়েছিল বলে তুমি এখন মনে করছো, ঠিক কোন 3টা জিনিস এখন স্টুডেন্টরা ভুল না করলে তোমার মনে হয় তাদের ড্রিমটা অ্যাচিভ করাটা অনেক সহজ হয়ে যাবে? জাস্ট 3 থিংস স্পেসিফিক ভাবে। আচ্ছা, 3 থিংস এর মধ্যে আমি বলবো যে কনফিডেন্ট হারানো যাবে না। অবশ্যই নিজের প্রতি সে কনফিডেন্টটা রাখতে হবে। তুমি এত পড়ালেখা করেছো, অবশ্যই এটার ফল পাবা। তো কনফিডেন্ট হারানো যাবে না। আরেকটা হচ্ছে ফোকাস করতে হবে। ফোকাস করতে হবে যে হ্যাঁ আমি এখানে চান্স পেয়েছি, মানে 100% দিয়ে ফোকাস করতে হবে। এখন যে মেডিকেলেরও প্রিপারেশন নিচ্ছে, আবার ইঞ্জিনিয়ারিং এরও নিচ্ছে, ভার্সিটিরও নিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ফোকাসিংটা একটু ল্যাক হয়ে যায়। তো অবশ্যই ফোকাস করতে হবে। আর মেইন যে জিনিসটা সেটা হচ্ছে পড়ালেখা করতে হবে। এখানে আসলে মেইন বই পড়া ছাড়া আর কোনো উপায় নেই, মানে পড়তেই হবে। আমি সারাদিন দোয়া করবো, অবশ্যই দোয়া করতে হবে, কিন্তু সারাদিন দোয়া করবো, সারাদিন প্যানিক হবো, মানুষকে জিজ্ঞাসা করবো আমার কি চান্স হবে নাকি, মানে এরকম করা যাবে না। নিজেকে আসলে এরকম প্যানিক করা যাবে না। অবশ্যই পড়াশোনায় ফোকাস দিতে হবে। এখন পড়াশোনা বাদে আর কোনো কিছু নিয়ে ভাবা যাবে না, কোনো কিছু না। লাইফে যেমন চাই হোক হোক, আমি আমার অ্যাডমিশনের পর সবকিছু নিয়ে ভাববো। আমি এখন পড়াশোনা ছাড়া আসলে কিছু ভাববো না। তো আমার মনে হয় সারাদিন পড়া উচিত, অ্যাটলিস্ট দিনে 16-17 ঘন্টা পড়া উচিত, যেটা আমার মনে হয়, কারণ আমি আসলে এভাবেই পড়ালেখা করেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি, খুব সুন্দর একটা মানে গোপন সিক্রেট বলে দিল। এটা অনেকটা এভাবে হবে যে মাসরু আপু চান্স পাওয়ার মেইন রহস্যটা কি, কারণ হচ্ছে তার মেইন রহস্যটা হচ্ছে সে অনেক পড়াশোনা করেছে। অল্প পড়ে 4-5 ঘন্টা পড়ে মেডিকেলে চান্স পাওয়ার যে গল্পগুলো আমরা মুখরোচক গল্পগুলো শুনি, সেগুলো অনেকটাই হচ্ছে বলা যায় যে হচ্ছে কাটতির জন্য। আসল রিয়েল স্ট্রাগল যারা করে চান্স পেয়েছে তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একটা জিনিস কমন, আমি কাউকে বলতে শুনি নাই যদি রিয়েল সত্য কথা সে বলে যে সে 12 ঘন্টার কম পড়াশোনা করছে। আমি খুব কম মানুষের দেখছি যে এই জিনিসটা স্বীকার করা। সবাই বলে 4-5 ঘন্টা আমি পড়েছি হয়ে গেছে, কিন্তু যারা অ্যাকচুয়ালি ঠিক মতো পড়াশোনা করেছে তাদের সবাই বলে যে আমি 12 আওয়ার্স প্লাস পড়াশোনা করেছি। সো আপু খুব সুন্দর করে একটা হচ্ছে জিনিস কনফেস করে দিয়েছে। আমার মনে হয় এই একটা জিনিস যদি আজকে পুরো এই সেশনটা থেকে তুমি একটা জিনিস তুমি নিতে পারো, সেটা হচ্ছে আপু একটা কথা বলেছে। আমার মাস্টার তুমি আরেকবার যদি বলো কত ঘন্টা তুমি পড়েছিলে আর তুমি স্টুডেন্টদের কত ঘন্টা পড়তে সাজেস্ট করবা? আমি তো আসলে যখন ম্যাথ দেই আর কি, তখন 12-13 ঘন্টাই পড়তাম। তখন আসলে অতটা মোটিভেটেড ছিলাম না, মানে খুবই কনফিডেন্ট কম ছিল। বাট এরপর যখন আমি 1 সপ্তাহের কথাটা বললাম, এফএনসির জন্য প্রিপারেশন নিয়েছি, তখন আসলে আমি 16-17 ঘন্টা পড়েছি, মানে যতটা সম্ভব, মানে বেসিক কাজগুলা বাদে আমার যতটুকু সময় থাকে আমি সব সময় পড়াশোনার উপর দিয়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো স্পেসিফিক ভাবে যারা এখন এফএমসি স্বপ্ন দেখছো, সারাদিন ঘাটাঘাটি করছো এফএমসি চান্স পাওয়ার জন্য কি কি করা দরকার, নিনজা টেকনিক কি কি আছে, কি কি জানতে হবে, আমার টাকা পয়সা সব ঠিক আছে কিনা, আইএসসি জন্য আমি ফিট আছে কিনা, সবকিছুর আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি ডেইলি 16 থেকে 17 ঘন্টা তোমার মেইন যে এমসিকিউ বা রিটেন এক্সাম যেটার কথা আমরা বলছি সেটার জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করছো কিনা, এটা হচ্ছে মেইন কথা। তোমার চান্স পাওয়ার জন্য আগেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার আপু যেই একটা টাইম ফ্রেমের কথা বললো যে 16 থেকে 17 ঘন্টার মতো, এত ঘন্টা তুমি একদম নিজে পড়ার টেবিলে দিচ্ছ কিনা। আরেকটা কথা বলি, এই
এই সময়টার ভিতরে কিন্তু হচ্ছে তোমার ইউটিউবে ভিডিও দেখা আসবে না, এই সময়ের ভিতরে কিন্তু তোমার হচ্ছে অনলাইনে ধরো হচ্ছে তুমি নিউ ক্লাস স্টুডেন্ট হলে অনলাইনে ক্লাস করছো, এখানে তো এই সময় ওই ক্লাস করার 1-2 ঘন্টার সময়কে তুমি আবার ওই তোমার নিজের 17-16-17 ঘন্টার সাথে মিক্স করতে পারবে না। ওগুলো ডেডিকেটলি তোমার নিজের সময়, নিজের পড়ার টেবিলের সময় হবে। সো এক্স্যাক্টলি আপুর কথা থেকে আমরা এইটুকু অন্তরকে বুঝতে পারলাম যে এখানে হার্ডওয়ার্ক ছাড়া কোনো গতি নাই। তুমি যদি এফএমসি বলো আর এএমসি বলো, যেটাই বলো না কেন, এক্স্যাক্টলি উভয় ক্ষেত্রে হার্ডওয়ার্কটাই মেইন এখানে প্রায়োরিটি। বাকি যে জিনিসগুলো আছে সবগুলো সেকেন্ডারি, মেইন হচ্ছে তোমাকে অনেক পরে চান্স পেতে হবে, এটা হচ্ছে মেইন কথা। থ্যাংক ইউ সো মাচ আপু তোমার এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আমার মনে হয় অনেকেই এই জিনিসগুলো থেকে বেনিফিটেড হবে এবং একই সাথে মোটিভেটেড হবে। এবার আমরা যেতে যাচ্ছি জাকারিয়ার কাছে। জাকারিয়া ভাইয়া, তোমার অ্যাডমিশনের গল্পটা একটু শুনতে যাচ্ছি। আমরা অনেকক্ষণ ধরে হয়ে গেছি আমাদের আজকে লাইভ সেশনটা আগে, বাট অনেকেই খুব মজা নিয়ে আমাদের লাইভ সেশনটা দেখছে এন্ড উই আর রিয়েলি হ্যাপি ফর দ্যাট যে অনেক মানুষ আমাদের লাইভ সেশনটা দেখছে। সো জাকারিয়া, তোমার অ্যাডমিশনের গল্পটা শুনতে যাচ্ছি। থ্যাংক ইউ। মেইন কথা হচ্ছে আমার অ্যাডমিশন টেস্টটা মানে খুব বেশি মানে সুন্দর না, বা অনেক বোরিং বলা যায়। তো সেইভাবেই আমি বলার চেষ্টা করতেছি। আসলে আমি মানে মিডিওকর স্টুডেন্ট, বা বলা যায় অতটা ভালো স্টুডেন্ট না, কিন্তু তবে একটা আমার বিষয় ছিল যে আমি মানে খাটতে পারি, যে টেবিলে বসে থাকতে পারি। আমার এরকমও সময় কেটেছে যে আমি 17 ঘন্টা টেবিলেই বসে আছি। যদিও কি মেইন কথা হচ্ছে কি, আমি 17 ঘন্টা বসে আছি এই কারণে যে আমি 17 ঘন্টাই পড়েছি বা মুখস্থ করার চেষ্টা করেছি বা বুঝার চেষ্টা করেছি, বিষয়টা কিন্তু তা না। আমি এর মধ্যে হয়তো 10 ঘন্টা বা 8 ঘন্টা আমার অ্যাকচুয়ালি পড়া হয়েছে, বাকি সময় দেখা গেছে আমি বই খুঁজছি, এটা খুঁজছি, ওটা খুঁজছি, ওই কারণে চলে গেছে আর কি। এরকম ভাবে আমার আসলে মেডিকেলের জন্য প্রিপারেশন ছিল, যে এভাবে আমি নিয়েছি। কিন্তু যখন আমি মেডিকেল এভাবেই পড়তেছিলাম, যখন আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিব এর আগে দিয়ে বা পরীক্ষার যে টাইমটা, সেটার বিষয়টা আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। আমি এভাবে প্রিপারেশন নিচ্ছিলাম, মনে থাকতেছিল না, তারপর বারবার চেষ্টা করতেছিলাম, মানে কোনো অবস্থাতে হাল না ছেড়ে। তো তারপরে হচ্ছে হলো আমি পরীক্ষাটা দিলাম। দেওয়ার পরে মেইন হচ্ছে যে অনেকের অনেক এক্সপেকটেশন। মেইন কথা হচ্ছে আমার কাছে সবার এক্সপেকটেশন আমি চান্স পাবো, অথবা আমার মনে হচ্ছিল যে আমার ঘাড়ে অনেক প্রেশার, বা আমি কি করব, মানে আমার ফিউচারটা কোথায় যাবে, এগুলা ভেবে ভেবে প্রচন্ড মানে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছিল। তো তারপরে হচ্ছে এগুলো নিয়েই পরীক্ষা দিতে গেলাম। দেওয়ার পরে আমি যখন একটা করে এমসিকিউ দাগাচ্ছি, আর হচ্ছে হলো যেগুলো কনফার্ম সেগুলো তো দাগালাম মোটামুটি, যেটাই মনে হচ্ছে একটু কনফিউশন আছে তখনই আমার হাত কাঁপতেছিল। মানে এক্সপেকটেশনের একটা ভার বা বোঝা আমাদের সব সময় রয়ে যাচ্ছিল, বা আমার ফিউচার কিরকম হবে সেটা নিয়ে একটা টেনশন কাজ করতেছিল। তো এই বিষয় নিয়ে আমি প্রচন্ড মানে একটা প্রেসার দিয়ে গেছি। তো ওই 1 ঘন্টা বলতে গেলে খুব ভালো হয়েছে বিষয়টা তা না, তবে মানে সবকিছু নিয়েই কিন্তু আমি মনে করি আমি যদি কোনো রকম প্রেসার ছাড়া পরীক্ষা দিতে পারতাম, যে চান্স হলে হবে, না হলে না হবে, আমি আমার যেই কষ্টটা সেটা করে ফেলছি, এখন বাকিটা আল্লাহর হাতে। তো বাকিটা হচ্ছে হলো আল্লাহ আমাকে যদি মনে করেন আমি যোগ্য কি যোগ্য না, এরকম ভাবে আমি যদি পরীক্ষাটা দিতাম হয়তো ভালো হতো। পরবর্তীতে তো ওইভাবে দিয়ে আসলাম, অনেক কিছু ভয় ভীতি নিয়ে দিয়ে আসছি। তো পরে দেখা গেল আমার 2 থেকে 4 মার্কের জন্য আর কি আমার চান্সটা আর হয় নাই। তো পরে তো প্রচন্ড ফ্রাস্ট্রেটেড, 2 দিন 2.5 দিন অথবা 3 দিন পরে আমার রেজাল্টটা দিয়েছিল, মানে তখন আসলে খুবই খারাপ লেগেছিল, মনে হচ্ছিল যে লাস্টের দিকে হলেও হয়তো চান্স হয়ে যেতে পারে, কিন্তু লাস্টে আসলে চান্সটা হয় নাই। তো এরপরে হচ্ছিল এফএমসি পরীক্ষা। সময় পেয়েছি 5 দিন, মানে 2 দিন তো ওই 2 দিন তো ওরকম ভাবে পড়া হয় নাই। তবে এফএমসি সম্পর্কে আমি আগে টুকটাক জানতাম, মানে খুব বেশি জানতাম তা না, কি ক্যাটাগরি এগুলো কিচ্ছু জানতাম না। তো জাস্ট মানে কোন রকম জানতাম যে হ্যাঁ এফএমসি, ওই সম্পর্কে জানার, ওখান থেকে আর কি পরীক্ষাটা দেয়া। তো এরপরে হচ্ছিল এই 1 সপ্তাহের মধ্যে আমি যে খুব নতুন করে পড়েছি বা অনেক কিছু পড়েছি এরকম কিছুই না, যা আগে পড়েছিলাম, কারণ আগে একটা বেস তৈরি হয়ে গেছিল, যে আমি মোটামুটি বই সম্পর্কে আমার সম্পূর্ণ আইডিয়া আছে। এখন আমি মোটামুটি জাস্ট যেগুলো হচ্ছে মনে থাকে না ওগুলো দেখলেই হয়তো হয়ে যাবে। এই এই হিসেবে আমি কিছু কিছু দেখেছি, মানে পড়েছি যতটুকু আমার, মানে তখন একটা ফ্রাস্ট্রেশনে চলে গেছিলাম।
মানে মোটিভেট হওয়াটা, মানে এখনকার ছেলে মেয়েদের যেটা হয় আসলেই এমবিবিএস পরীক্ষায় মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়ে প্রথমবার যখন চান্স না হয় তখন কিন্তু সবাই ফ্রাস্ট্রেশনে চলে যায়, সরকারিতে কোনো জায়গায় নাম না আসে না, তখন কিন্তু সবাই ফ্রাস্ট্রেশন চলে যায়। তো আমার ক্ষেত্রেও সেম হয়েছিল। তারপরেও আমি এটা কাটায় উঠে মানে যতটুকু সম্ভব আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি। তো চেষ্টা করার পরে পরীক্ষা দিলাম। পরীক্ষার হলের এনভায়রনমেন্টটা বলি, পরীক্ষা দিলাম, বসলাম, তারপরে হচ্ছে আমি আমার নিজের মতো মানে একবারে কোনো টেনশন নাই। আমি যা প্রিপারেশন নিয়ে ফেলেছি, আল্লাহ যদি আমার ভাগ্যে রাখেন তাহলে হবে, কারণ এরপরে আমার কিছু করার নেই। আমার যতটুকু দেয়ার আমি দিয়ে ফেলেছি। পরে পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি কোশ্চেন ইজি হয়েছিল। তো দাগিয়ে আসছি, মোটামুটি অনেক দাগে আসছি, 2-4-5টা হয়তো দাগাই নেই, ওগুলো একবারই মানে কখনো দেখি নাই। আসলে আমার জুনিয়রদের প্রতি হচ্ছে হলো আমার একটা অ্যাডভাইস থাকবে, যেগুলো কখনোই দেখো নাই এগুলা কখনো দাগাবা না, কারণ এটার পার্সেন্টেজ হচ্ছে 25%। তুমি একটা যদি আন্দাজে ঢিল মারো, ওটা রাইট হওয়ার পার্সেন্টেজ 25%। আর যদি দুইটার মধ্যে কনফিউশন থাকে সেটাও দেয়া যায়, 50-50 চান্স থাকে। তো আমি হচ্ছে ওই ক্ষেত্রে হচ্ছে সবাইকে বলবো যে ওটা যেন সবাই সাবধানে থাকে। পরবর্তীতে পরীক্ষাটা দিলাম, এরপরে আমাদের কিন্তু এটার প্রসেস হইতে অনেক টাইম লাগে, বিশেষ করে হচ্ছে প্রায় 1 সপ্তাহ, বা আমরা বলে থাকি যে 7 দিন থেকে 10 দিনের মতো। এটার কারণটাও হচ্ছে আমরা পরবর্তীতে তখন জানতাম না, পরবর্তীতে জেনেছি। পরবর্তীতে জানলাম যে এটা আসলে আর্মি হেডকোয়ার্টারে যায়, তারপরে হচ্ছে হলো আর্ম ফোর্সেস ডিভিশন, তারপরে হচ্ছে হলো বিউপি, সবাই মিলে আর কি এটার আসলে বারবার রিচেক করা হয়, বারবার রিচেক করার কারণে আসলে সময়টার প্রয়োজন হয়। তো পরীক্ষা দেওয়ার পরে তো আমি মানে এখানে চলে আসলাম, আবার ব্যাক করি। আসলে আমি এত সুন্দরভাবে গুছায় বলতে পারি না, এর কারণে হয়তো অনেকে না বুঝতে পারে, এর জন্য আগে আমি দুঃখ প্রকাশ করতেছি। না না না, অনেকেই শুনতেছে, অনেকেই মনোযোগ দিয়ে শুনতেছে। সো বুঝাই যাচ্ছে যে তোমার কথাগুলো সবাই ভালো লাগতেছে। সো তো প্লিজ কন্টিনিউ। তো পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে হলো মানে এখন আসলে আর ওরকম কোনো টেনশন করতেছি না, এখন শুধু প্রতিদিন একবার করে ওয়েবসাইটে যাচ্ছি, কখন রেজাল্ট দিবে, কখন রেজাল্ট দিবে। তখন তো জানতাম না যে এতদিন, কেন তখন কোনো ভাইয়ার সাহায্য করে নাই বা কারোর সাথে এরকম কোনো ইন্টারাকশন হয় নাই, বলার মতো কোনো ইউটিউবে ভিডিও নাই, কোনো কিছুতে কিচ্ছু নাই, মানে এফএমসি সম্পর্কে লিটারালি কিচ্ছু নাই, কেউ নাই, মানে এরকম একটা অবস্থা। তো তারপরে হচ্ছে জাকারিয়া, প্রতিদিন একটু ওয়েবসাইটে তোমাকে যাই। ডিস্টার্ব করি। সো এখন আজকের পর থেকে এএফএসসি রিলেটেড কিচ্ছু নাই, এটা কি পরবর্তীতে কেউ বলবে বলো তো? না, আমার মনে হচ্ছে এরপর আর বলতে পারবে না, সবাই বেসিক ধারণাটা পেয়ে যাবে, যতটুকু তার জানার প্রয়োজন। মানে চান্স পাওয়ার আগে যতটুকু জানার প্রয়োজন, অনেক কিছু চান্স পাওয়ার পরে জানলে হয়তো সেটাও আসলে আমরা জেনে গিয়েছি। একটা বিষয়, তোমাদের সুন্দর একটা আমি গ্রুপ দেখলাম যেখানে তোমরা স্টুডেন্ট একদম এএফএমসি রিলেটেড যে কোনো তথ্যের জন্য সরাসরি হেল্প করো, তোমাদের গ্রুপের নামটা যদি বলতা। আচ্ছা, আমাদের গ্রুপের নাম হচ্ছে এফএমসি এন্ড এএমসি অ্যাডমিশন হেল্পলাইন। ওকে, এফএমসি এন্ড এএমসি অ্যাডমিশন হেল্পলাইন। স্টুডেন্টরা ফেসবুকে সার্চ করতে পেরে যাবে, তাই না? হ্যাঁ, এখন প্রায় 18,000 মেম্বার রয়েছে ওখানে। নাইস। আশা করি যে সার্চ করলে পেয়ে যাবে। আর আমরা আলহামদুলিল্লাহ যে সব সময় রয়েছি তাদের পাশে, সব সময় চেষ্টা করব থাকার জন্য। আমি যদি কখনো আল্লাহ চান যদি ডাক্তার হয়ে যাই, তারপরেও এটা রান করার চেষ্টা করব, যে সবসময় চাবো যে এর পাশাপাশি, কারণ দেখা যাচ্ছে অনেকেই ইউটিউবে ভিডিও পাওয়া যাচ্ছে কিন্তু ওগুলো অ্যান্সার দেওয়ার মতো কেউ নাই, আসলেই কেউ নাই। কে মানে এত কিছু দেখে, এত কিছু। তো আমরা আমাদের অবসর সময়গুলো 2-4-5 মিনিটের মধ্যে আমরা যখন ফেসবুকে যাচ্ছি, আমি তো 2-4-5 মিনিট বের করে 2-4 জনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। আর এখন বিশেষ করে আমরা অনেক বেশি কাজ করতেছি, আমরা প্রায় বলা যায় 1000 খানিক মেসেজের রিপ্লাই দিয়ে দিয়েছি। আচ্ছা, বিশেষ নাইস। করে এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট শেষ হওয়ার পর থেকে আমরা একটা পেজও খুলেছি শুধুমাত্র মানে মেসেজের অ্যান্সার দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমরা ওখানে আমরা দুইজনই এটা কন্ডাক্ট করে থাকি, আমাদের পার্সোনাল মেসেজ দিলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওইভাবে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, এর জন্য দুইজন কোলাবোরেট করে একটা পেজ খুলেছি, সেটার মাধ্যমে রিপ্লাই দিয়ে থাকি। প্রায় 1000 খানিক রিপ্লাই এই পর্যন্ত দিয়েছি আমরা। তো তার চেষ্টা মানে করবো বলা যায় এভাবে যে চালিয়ে যেতে। এএফএমসির জন্য আর এএমসির জন্য হচ্ছে, যদি অনলাইনে হচ্ছে আমরা দুইটা মুখকে বলি যে হচ্ছে তারকার মতো, সেটা হচ্ছে তোমরা দুইজন, তাই তো? অনেকটা এটা।
এখন আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছি তখন মনে করেছি যে আসলে এই বিষয়ে কোনো তথ্য নাই, যে এই তথ্য জানা উচিত। অনেকে আছে বললে এফএমসি কি চিনেই না, তো এই কারণে সে কিন্তু টার্গেট করে পড়াশোনা করতে পারতেছে না। পড়াশোনা করতে না পারার কারণে দেখা যাচ্ছে যে ভালো মেধাবী যারা আছে তারা এখানে আসতে পারলো না। তো এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এরকম ইনফরমেশনটা প্রয়োজন। অনেকে ফর্ম ফিল আপ করার সময় যে তার হচ্ছে বডি ফিটনেস নাই, সে হচ্ছে হলো এফএমসি ক্যাডেট চয়েস না দিয়ে এএমসি ক্যাডেট চয়েস দিয়েছে, সে তো আইসিএসবি তে বাদ পড়ে যাচ্ছে। অনেকে হচ্ছে এইবারও আমি দেখেছি যে এএমসি চয়েস আগে দিয়ে দিয়েছে, এফএমসি যেটা সরকারি সেটা চয়েস না দিয়ে। তো এগুলো সবকিছুর অ্যান্সার আমরা পরবর্তীতে হয়তো সবার সুযোগ সুবিধার জন্য আরো বেশি অ্যাডভান্স আরো চেষ্টা করব, কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যদিও মানে এটা সম্পূর্ণ দাতব্য একটা মানে গ্রুপের মতো আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ এভাবেই চেষ্টা করে যেতে থাকবো। না, এটা দাতব্য এই জন্য বলবো না, কারণ হচ্ছে তোমার এক্স্যাক্টলি তোমাদের এই হেল্পের কারণে কিন্তু অনেক স্টুডেন্ট তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। তারা যখন হচ্ছে চান্স পেয়ে যাবে, একদম বড় ডাক্তার হইতে পারবে, ভালো ডাক্তার হইতে পারবে, তারা যখন মানুষের সেবা করবে, তখন সেখান থেকে তো তোমার হচ্ছে সোয়াব তো তুমি পাবাই, তাই না? তো আরো তুমি রোজার মাসে করতেছো, হেল্পটা রোজার মাসে করতেছো, তো সবকিছু এখানে মাল্টিপ্লাইড হবে। সো এটা অবশ্যই হচ্ছে তোমার গ্রেটার, তোমার আরওআইটা অনেক ভালোভাবে ফিরে আসবে, তাই না? জি, যে এটা আসলে সবকিছু করার পিছনে এটাই যে আমি যেন মানে সওয়াব, বা যদি আমি ইসলাম ধর্মাবলম্বী যারা আছে তা আমি যাতে আল্লাহর পক্ষ থেকে কিছু পাই, দুনিয়ার পক্ষ থেকে কিছু না পেলাম, কিছু মানুষকে সাহায্য করে যদি আল্লাহর পক্ষ থেকে কিছু পাই, সেটাই আমার আসলে আসল সার্থকতা, অ্যাচিভমেন্ট। আমাদের সার্থকতা। নাইস। ওকে, জাকির, তাহলে সেম কোশ্চেনটা আমি যেটা হচ্ছে মাস্টারের ক্ষেত্রে করেছি তোমাকেও বলি, যে হচ্ছে তিনটা জিনিস যেটা তোমার মনে হয়েছে যে এটা নিয়ে তুমি রিগ্রেট করছো, তুমি চাচ্ছ না তোমার জুনিয়ররা সেই তিনটা জিনিস নিয়ে রিগ্রেট করুক, সেটা কোন তিনটা জিনিস হবে? আহ, তিনটা আমার একটু যদিও ভাবা লাগতো, তারপর আমি একটা করে শুরু করি, দেখি আচ্ছা, বাকিগুলো বলো, মনে হ্যাঁ, আসে কিনা। যতটা আসে, হ্যাঁ বলো। তো সর্বপ্রথম হচ্ছে তুমি যেই পরীক্ষায় দাও না কেন, তোমার প্রচেষ্টা করতে হবে সর্বোচ্চ। কিন্তু এক্সপেকটেশন এর পরীক্ষা দেওয়ার পরে আর এক্সপেকটেশন রাখা যাবে না, বা পরীক্ষা দেওয়ার আগে সবকিছু ছেড়ে দিতে হবে। যা মানে প্রিপারেশন যা নেয়ার 18, 20, 25, 50 ঘন্টা দিনে, যাই হোক এটা সম্ভব না, তারপর বলে রাখতেছি, পড়ার তুমি পড়ে নিবা, কিন্তু পরীক্ষার হলে যাওয়ার আগে মনে করবা যে তোমার বাকিটা নির্ভর করতেছে উপরওয়ালার কাছে। তুমি এখন সবকিছু ছেড়ে দাও। তোমার চান্স না পেলে, আমরা সবসময় ভেবে আসি যে চান্স না পেলে আমার কি হবে, তো এটা আসলে ভাবলে আমাদের যত প্রবলেম, যখন প্রেশার চলে আসে তখন কিন্তু আমরা ভুল করি খুব বেশি। এই কারণে আমরা যদি মনে করি যে আমার যা হবে হবে, বাকিটা যা হবে হবে, এখন আমি যেটা দিচ্ছি আমার সর্বোচ্চটা আমি চেষ্টা করতেছি, এইভাবে যদি কেউ দেয়, আমার মনে হয় আমি এটার কারণে সাফার করেছি, সেটা হচ্ছে সে ওভারকাম করতে হবে পারবে আর কি। আর যেটা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ফেসবুকের প্রতি অ্যাডিক্টেড, যে আমরা মানে কাজের কাজ না করে আমাদের অ্যাডমিশনের চান্স পেতে হলে হচ্ছে হলো আমাদের পড়াশোনা করতে হবে, ভালো মার্ক গেইন করতে হবে। সেটা না করে আমরা ফেসবুকে সারাদিন স্ক্রল করতেছি, ভিডিও দেখতেছি। তো এটা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে হ্যাম্পার করতেছে। এটা যদি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এর আগে আমি এটা কিছুদিন সাফার করেছি, পরে আমি ওটা থেকে উঠে এসেছি। তো এটা আরেকটা। আর আরেকটা হচ্ছে হলো আমরা সবকিছুই জানার প্রয়োজন আছে, তবে আমরা আগে বিষয়টা হচ্ছিল সিলেক্ট করি যে আমরা আগে ওটার জন্য যেভাবে আমার প্রিপারেশন নিতে হবে সেটা সম্পর্কে আগে জানি। সেটা হচ্ছে আমার ছোট্ট একটা টিপস, তোমরা মেন বই পড়ো, টেক্সট বই পড়ো, বুঝে পড়ো। তোমার কোশ্চেন বেসিক আসবে, তুমি যদি মুখস্থ জিনিসপত্র তোমার আমার মনে হয় যে 60% কোশ্চেন কোনো ধরনের মানে জ্ঞানমূলকও আসে না, জাস্ট অনুধাবনমূলক, তুমি বুঝছো কিনা বলো এটা হলে এটা কি হতে পারে, জাস্ট অনুধাবন। তুমি যদি পড়ে আসো, তুমি যদি পড়ো তাহলে তুমি পারবা, তুমি যদি পড়ে থাকো তাহলে তুমি পারবা। ম্যাথ পরীক্ষায় দেখা যাচ্ছে যে ওখানে অনেক কাছাকাছি অপশন গুলো দেয়া হয়, এই কারণে অনেক ক্ষেত্রেই কনফিউজড হয়ে যাওয়া যায়, মানে যাওয়া লাগে। তো এই ক্ষেত্রে দেখা যায় একটু দূরত্ব বজায় রেখে তারা অপশন গুলো দেয়, এই কারণে কোশ্চেন গুলো ইজি হয় আমার মনে হয়। তো এটা যদি কেউ প্যানিক না করে, কোশ্চেন পত্র আগের বছর কোশ্চেন পত্র না থাকলেও সে যদি শুধু টেক্সট বই পড়ে
আর টেক্সট বই বলতে অবশ্যই দাগানো টুকু, তোমার সব পড়ে ফেলা যাবে না, সব পড়ে আসলে কখনোই কিছু হয় না। তো তোমাকে হচ্ছে হলো দাগানো টুকু পড়তে হবে, বারবার পড়তে হবে, আর ওইটাই রিভিশন দিতে হবে, তাইলেই তুমি হচ্ছে 100% তোমার এফোর্টটা দিতে পারবা, তোমার আউটকামটা পাবা। এটাই হচ্ছে আমার সবার প্রতি মেসেজ। থ্যাংক ইউ সো মাচ। মানে এক্স্যাক্টলি আজকে সেশনটা এত বেশি পরিমাণ মানে ভ্যালু অ্যাড করছে যে হচ্ছে স্টুডেন্ট, আমার মনে হয় এক্স্যাক্টলি তোমরা দুইজন যা বললাম, একটা স্টুডেন্ট যদি জাস্ট এই কয়েকটা জিনিস মেনে চলে, আমার তো মনে হয় যে কোনো কোনো মানে স্টুডেন্টরা তাদের স্বপ্ন থেকে বেশি দূরে থাকবে, সবাই খুব সন্নিহিতই চলে আসবে তাদের স্বপ্নের। সো এক্স্যাক্টলি যে জিনিসটা হচ্ছে কি, আমরা হয়তো বা বিভিন্ন সেশনে আমরা বিভিন্ন সময় অংশগ্রহণ করি, বাট হচ্ছে সেখানে ভাইয়া আপুরা বা সেখানে যারা হচ্ছে মেন্টররা থাকে, তাদের কথাগুলো আমরা শোনা পর্যন্তই হচ্ছে সীমাবদ্ধ রাখি। বাট এই জিনিসগুলো থেকে যদি আমরা ফল আশা করি বা রেজাল্ট আমরা চাই, তাহলে ইমপ্লিমেন্টেশন বা কাজে প্রয়োগ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে মাহমুদুল হাসান জাকারিয়া ভাইয়া তার অভিজ্ঞতা, তার হচ্ছে যেই পরামর্শগুলো, এই পরামর্শগুলো কিন্তু হচ্ছে তার পার্সোনাল লাইফ থেকেও সে পেয়েছে, এবং সে অনেক অনেক স্টুডেন্টের সে হেল্প করেছে। এক্স্যাক্টলি যেহেতু হচ্ছে বাংলাদেশের এএফএমসি রয়েছে সবচেয়ে বড় যেই হচ্ছে স্টুডেন্ট হেল্প কমিউনিটি রয়েছে, সেখানে এই জাকারিয়া এন্ড হচ্ছে মাসরুরা আপু, এই দুইজন মিলে তারা মূলত স্টুডেন্টের হেল্প করছে। সো তারা এই অসংখ্য স্টুডেন্টের প্রিভিয়াস ইয়ারের অভিজ্ঞতাগুলোকে কিন্তু কনডেন্স করেই কিন্তু তোমাদের জন্য বলছে। সো তোমাদের জন্য বেস্ট যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপু আর ভাইয়া যে জিনিসগুলো তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সেই জিনিসগুলো যাতে হচ্ছে তুমি একটু মানে নিজের ভেতরে আসলে নাও, জাস্ট শোনার জন্য না শোনা, তুমি জাস্ট ভেতরে নিবা আর কি, যে হ্যাঁ এক্স্যাক্টলি আমার সামনে গোল এটা, আমি এটার জন্য প্রিপারেশন নিব। সামনে যারা আমার অগ্রজ ছিল তারা মূলত এই কাজগুলো করেছে, তারা তাদের মানে তারা ফাইনাল ইয়ারে আসার পর্যন্ত, তারা এখন পর্যন্ত তাদের যে জিনিসগুলো রিগ্রেট হয়, সেই রিগ্রেট গুলো তারা আমাদের সাথে অপকটে স্বীকার করেছে, যাতে আমরা ভালো করতে পারি। আলটিমেটলি সবকিছু হচ্ছে তোমাদের জন্য, যাতে তোমরা তোমাদের স্বপ্নের কাছাকাছি পৌঁছে যেতে পারো, তোমাদের ভালো হয়। তোমাদের ভালোর জন্যই কিন্তু হচ্ছে আজকে আমাদের এই সেশনটা নেওয়া। আর নর্মালি আমরা আমাদের নিউন ক্লাসের পক্ষ থেকে আমরা এই মেন্টরিং সেশন গুলো আমরা কন্টিনিউ করি। এর আগেও আমাদের সাথে ডাক্তার সজীব ভাইয়া আমাদের সাথে ছিল, সেখানেও তিনি হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট নিয়ে, ডেন্টাল ক্যারিয়ার নিয়ে, বাংলাদেশের প্রেক্ষাপটে ডেন্টিস্টরা কি করে হচ্ছে ক্যারিয়ার ডেভেলপ করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে ডাক্তার সজীব ভাই আমাদের সাথে শেয়ার করেছিল তার সকল অভিজ্ঞতাগুলো। সো এই মেন্টরিং জিনিসগুলো হচ্ছে আমরা দীর্ঘ সময় ধরে করে আসতেছি। তো আশা করবো এই জিনিসগুলো তোমাদেরকে হেল্প করছে। কাইন্ডলি যারা ফেসবুকে আমাদের দেখছো, একটু কমেন্টে জানাও যে আজকে লাইভ সেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে। আজকে আমাদের মাসুরা বিনতে মানসুর আপু এন্ড হচ্ছে মাহমুদুল হাসান জাকারিয়া ভাইয়ার কথাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে, এটাই যদি তোমরা একটু কমেন্টে জানাও, আমি তাহলে অন্তর্পক্ষে ভাইয়া আপুরা জানতে পারবে যে স্টুডেন্টরা তারা আসলে আজকে কতটুকু হেল্প করতে পেরেছে তাদের এই মূল্যবান কথাগুলো দিয়ে। কাইন্ডলি একটু কমেন্টে জানাও তোমাদের কাছে আজকে লাইভ সেশনটি কেমন লেগেছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছে, থ্যাংক ইউ সো মাচ। না, এই জিনিসটা এই জন্য নিচ্ছি যে এক্স্যাক্টলি হচ্ছে তোমরা আজকে আমাদের লাইফটা থেকে তোমরা একটু হলেও বেনিফিটেড হতে পেরেছো কিনা, একটু হলেও তোমরা জিনিসগুলোকে নতুন ভাবে শিখতে পেরেছো কিনা বা জানতে পেরেছো কিনা। মাহফুজা খাতুন, থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি নাইস। হ্যাঁ এক্স্যাক্টলি আমাদেরকে অনেকেই হচ্ছে তোমরা জানাচ্ছ যে এক্স্যাক্টলি তোমাদের কাছে আজকে লাইফটা অনেক ভালো লেগেছে। আমাদের নিউ ক্লাসের ডেন্টাল এক্সাম ব্যাচ স্টুডেন্টরাও তারা জানাচ্ছ। ওকে, আফিয়া তাবাসসুম ভীষণ উপকারী, থ্যাংক ইউ সো মাচ। স্পেশালি আজকে আমাদের যে দুইজন মেন্টর ভাই আপু রয়েছে, তারা তাদের সর্বোচ্চটুকু দিয়েছে তোমাদেরকে হেল্প করার জন্য। রাকিবা আক্তার, খুবই ভালো লাগছে। শাইনিং মুস্তাফিজ, আলহামদুলিল্লাহ অনেক ইন্সপায়ারিং এন্ড হেল্পফুল, থ্যাংক ইউ সো মাচ। মাহমুদুল হাসান, জাজাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জান্নাতুল সাইমা, থ্যাংকস এ লট। মারিয়া মিলা, থ্যাংকস এ লট ভাইয়া। শাকুয়াত হুসাইন, অনেক সুন্দর লাইভ সেশন ছিল, যদিও আমি এফএমসির স্টুডেন্ট। ভাইয়া এন্ড আপুকে অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা দেখো জাকিরিয়া, তোমার তোমার কিন্তু জুনিয়ররাও চলে আসছে তোমাকে শোনার জন্য। 22 ব্যাচের সাক্ষাৎ হচ্ছে। ও আচ্ছা, তোমাদের এখন কত নম্বর ব্যাচ চলছে? আমাদের হচ্ছে হলো এবার যারা ভর্তি পরীক্ষা দিয়ে মানে ভর্তি হবে, ওরা হবে হচ্ছে হলো 23, মানে 23তম ব্যাচ। 23তম ব্যাচ, আর বুঝতে পেরেছি, মানে এখন তারা 23তম ব্যাচে তারা ভর্তি হবে, তাই তো? জি। আচ্ছা আরেকটা জিনিস, আমার উত্তরাতে যাওয়ার সময় তোমাদের বিল্ডিংটা একদম চোখে লাগে, মানে একদম ফুটে থাকে, মানে গোলাপ ফুলের মতো, যেন বাগানে অন্যান্য ফুল থাকলেও তোমাদের বিল্ডিংটাও অনেকটা এরকম ভাবে ফুটে থাকে, এবং তোমাদের যে ব্যানারটা বড় করে। সো এইটার মানে বিশেষত্ব কি, মানে তোমরা মানে এত বড় জায়গা করে নেওয়ার ইয়েটা কি? অন্য তুমি দেখো অন্য কোনো মেডিকেলের সামনে গেলে বোঝা যায় না যেটা আলাদা কিছু একটা, বাট তোমাদের এই মেডিকেলের সামনে দিয়ে বোঝা যায় যে এটা এক্সেপশনাল কিছু বা এটা ভ্যালুয়েবল কিছু। সিরিয়াসলি আমার কাছে এমনটা মনে হয়। জাকারিয়া, এটা নিয়ে তোমার মতামতটা বলো, তোমাদের বিল্ডিং নিয়ে তোমাদের প্রাউডনেস এর ব্যাপারটা কেমন? জি,
তা আমি যদি বলতে চাই, আমার সবসময় আসলে কি শখ ছিল, আমি হলো ক্যান্টনমেন্টের বাইরের স্কুল কলেজে পড়েছি। তো মাঝে মধ্যে আমার আদমজিতে ফ্রেন্ডরা পড়তো, তো ওদের সুবাদে আমি ক্যান্টনমেন্টে 2-4 বার ঢুকে গেছিলাম। তো তারপর থেকে আসলে ক্যান্টনমেন্টের প্রতি আমার মানে একটা আগ্রহ জন্মায় যে এখানে সবকিছু মানে সুন্দরভাবে সাজানো থাকে। তাছাড়া হলো এখানে আমি অনায়াসে হেঁটে যেতে পারবো, মানে কোনো চুরি ছিনতাই এইসব কোনো কিছুরই নাই, মানে ওখান থেকে আমার গ্রো করছে। তারপরে হলো এফএমসির জন্য, এই কারণে আমার এফএমসির জন্য অনেক বেশি ইচ্ছে ছিল। মানে দেখা গেছে যে নামাজ পড়ে দোয়াও করেছি যাতে এখানে হয়, চান্স হয়। তো কারণ এটা যে যখন এই পরিবেশটা, বিশেষ করে যে এফএমসির ক্যাম্পাস কিন্তু খুব সুন্দর, আর এটা খুব সুন্দরভাবে পরিচর্যা করে রাখা হয়, মানে অনেক সুন্দরভাবে রাখা, অনেক ডেকোরেটেড, আর্মির বিষয়গুলো অনেক ডেকোরেটেড হয়। এই কারণে আমার মনে হয় যে কেউ যদি আমাদের ক্যাম্পাস দেখে, এরপরে সে মানে চাবে না, মানে মানে ভর্তি হতে চাবে না এরকম কাউকে পাওয়া যাবে না। সে অবশ্যই ভর্তি হতে চাবে, তার ড্রিম কলেজ হবে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ। এটা আমার মনে হয়। বাকি এমসি গুলো তো মানে ওইভাবে দেখা সম্ভব না, ওইগুলা ঢাকার বাইরে, কিন্তু চলতে ফিরতে আমরা এদের এটা চোখে পড়ে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে যারা দেখছে বা যারাই চলে তাদের চোখে এটা পড়ছেই, এরকম ভাবে সুন্দর করে ডিজাইন করে করা হয়। তো যতটুকু করা যায়, কারণ তো এটা বিষয়ও আছে যে এরকম না যে উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট, এরকম না। আমাদের আমরা তো আজকে বলে দিলাম যে আমাদের আসলে কি সবকিছু খুব মেইনটেনেন ওয়েতে চলে, যে আমাদের কোনো কিছু হলেই কিন্তু সবাই কাম্য, সবার কাম্য যেন সবকিছু আর্মির হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে অন্তত পক্ষে ওটা ঠিকঠাক মতো চলবে। তো এটা ওরকম একটা নিদর্শন যে আর্মির হাতে থাকার কারণে কেউ চাইলেই কোনো কিছু মানে হেরফের করতে পারবে না, সবাই দায়বদ্ধ, সবাই দায়বদ্ধ। আমাদের এখানে বড় বড় প্রফেসররা, তাদের কাছে আমরা অকপটে যেতে পারতেছি, তারা রীতিমতো আমাদের কাছে মানে আমরা যেন তার কাছে যাই, সে বসে থাকে, মানে সে কিন্তু অন্য কোনো কাজের জন্য তার টাইমের আগে চলে যেতে পারে, সে মাস্ট বি থাকবে। এই কারণে সকল হেল্পফুল মানে সকল কিছুর হেল্প আমরা আমাদের টিচারদের কাছ থেকে পেয়ে থাকি। তারা যতটুকু অফিস টাইম, ফুল টাইম আমাদের টাইম দিয়ে থাকে। আমরা যখন যাব তারা আমাদের ওয়েলকাম করে নেয়, আমাদের সাথে কথা বলে, আমাদের যত কিছু আছে সব সময় অফিসার যারা আছে তারা কমিউনিকেট করে, কি প্রবলেম হচ্ছে সেটা সমাধান করার চেষ্টা করে। তো এই কারণে মনে হয় আমার ক্যাম্পাস আমার জন্য গর্ব। তো আমাদের কিন্তু অনেক ছবি মাঝে মাঝে অনেক ক্ষেত্রে ভাইরাল হয়ে যায়, অথবা অনেকের কাছেই মনে হয় যে একটা ড্রিম বা পার্কের মতো মনে হয়, সুন্দরভাবে তৈরি করে রাখা হয়েছে। তো এই কারণে আমার কাছে মানে এটা নিয়ে আমি কিছু ক্ষেত্রে হয়তো মানে গর্ব করি। তো আমার কাছে এটা একটা গর্বের বিষয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ জাকারিয়া। এক্স্যাক্টলি তোমার অনুভূতিগুলো খুব সুন্দর করে তুমি ফুটিয়ে তুলছো। আমি লাস্টে মাসুরার কাছে জানতে চাবো, মেয়েদের জন্য এফএমসি কতটুকু সেফ বা নিরাপদ? অনেকে জানতে চায়, অনেকে বোরকা পড়তে পারবে কিনা এই কোশ্চেনটা অনেকে করে। মানে ওভারঅল এটা মানে ফিমেল ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ইনশিওর করা কিনা, এটা অনেক মেয়েই হয়তো বা জানতে চাবে। এটা হয়তো আমরা অনেক লাস্টে করে বলছি কোশ্চেনটা, বাট এটা আরো আগেই করা দরকার ছিল। এটা অনেকেই জানতে চেয়েছে। তো এই কোশ্চেনটা একটু তোমার কাছে জানতে চাচ্ছি, একটু অনেকটা যারা চাচ্ছ যে তোমার ফ্রেন্ডরাও যাতে আমাদের এই পুরো সেশনটা কিন্তু থেকে যাবে, সে কিন্তু পরে চাইলে দেখতে পারবে, তোমার ফ্রেন্ডরা দেখুক, তাহলে তোমরা তোমার ফ্রেন্ডের মেনশন করে দিতে পারো কমেন্টে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, তোমরা বুঝতেই পারছো আজকে কত ভ্যালু অ্যাড করা হয়েছে আজকে আমাদের এই সেশনটাতে। আশা করবো তোমাদের অনেক অনেক কোশ্চেনের উত্তর তোমরা পেয়ে গেছো এবং অনেক দিক থেকে তোমরা ইন্সপায়ার হয়েছো। সো তোমাদের ফ্রেন্ডের মেনশন করে দিতে পারো, আই থিঙ্ক এই লাইভটা তাদেরও হেল্প করতে পারে। সো আমরাও হেল্প করার উদ্দেশ্যে তোমাদের জন্য এটা উন্মুক্ত করে দিয়েছি, তোমরাও তোমাদের ফ্রেন্ডদেরকে হেল্প করার উদ্দেশ্যে মেনশন করে দাও। সো মাসরুরা, তোমার কাছে এই কোশ্চেনটা। মাসরুরা, মাসরুরা শুনতে পাচ্ছো? এক্স্যাক্টলি ফোর্সফুলি মিউট করা। একটু মিউট করা, এই জন্য হয়তো শুনতে পাচ্ছে না। আমি এখান থেকে আনমিউট করে দেই, আস্ক টু আনমিউট। থ্যাংক ইউ, আমাকে শোনা যাচ্ছে আশা করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ
তুমি কি আচ্ছা, আমার প্রশ্নটা শুনতে পেয়েছো? জি জি ভাইয়া শুনতে পেরেছি। ওকে, আসলে আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশে আসলে মেয়েরা সেফ না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটা প্রতিষ্ঠানের কথা বলা হয় যেখানে মেয়েরা সেফ, সেটা হচ্ছে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ অথবা আদার এএনসি, মানে যেহেতু এটা আর্মিদের আন্ডারে, এর চেয়ে বেশি সেফ আসলে না। মানে একটা মেয়ে তার বাবা মার কাছে যতটা সেফ থাকবে, এফএমসি আসলে ওভাবেই রাখে আর কি আমাদেরকে, বিশেষ করে মেয়েদেরকে। তো মেয়েদেরকে এভাবে রাখার কারণও অবশ্যই আছে, কারণ বাবা মারা অলওয়েজ মেয়েদেরকে নিয়ে একটু বেশি টেনশন করে যে আমি এভাবে দিয়ে দিলাম, ও ঠিক থাকবে কিনা। তো আমার মনে হয় যে এফএমসি খুবই যত্নভাবে রাখে, এবং মানে এটাতে কোনো ধরনের সন্দেহ নেই। এবং আহ বিষয়টা হচ্ছে যে আমরা যেমন বাসায় থাকলে যেমন যখন তখন বের হতে পারবো না, এফএমসি তো সেম, আমাকে সবসময় হচ্ছে পারমিশন নিতে হবে, আমাকে জানাতে হবে যে আমি আসলে কেন যেতে চাচ্ছি বা কি উদ্দেশ্য। তো এফএমসি সবসময় একটা আমাদের প্যারেন্টস বা একটা গার্জিয়ানের মতো আমাদেরকে সাপোর্ট করে। তো এর জন্য যে কোনো বাবা মা, তার ছেলে হোক অথবা মেয়ে হোক, স্পেশালি মেয়েদের কথা বলবো, একদম নিশ্চিন্তে এফএমসি তে দিয়ে দিতে পারবে, কারণ এফএমসি সেভাবেই হচ্ছে আমাদের হ্যান্ডেল করে। তো আসলে এটা আসলে এফএমসির একটা দায়িত্ব, আমাদের পুরা, আমরা যতজন স্টুডেন্ট আছি সবার দায়িত্ব সে নেয়। তো এই জন্য আসলে আমি মনে করবো যে এফএমসি আসলে বেস্ট জায়গা মেয়েদের জন্য আর কি, মানে খুবই বেশি সাপোর্টিভ এবং প্রোটেক্টিভ। আর বোরখার ক্ষেত্রে বিষয়টা বলবো যে আমাদের তো ইউনিফর্ম আছে। তো এখন আমি যদি বোরখা পরি তাহলে কিন্তু আমার ইউনিফর্মটা ঢাকা পড়ে যাচ্ছে, তো আমার এখানে ইউনিফর্ম পরার আসলে কোনো যৌক্তিকতা থাকে না। আর ইউনিফর্ম পরার কারণটা হচ্ছে আমাকে আইডেন্টিফিকেশন করার জন্য। কারণ আমি যদি বোরখা পরি তাহলে কিন্তু আমাকে আইডেন্টিফাই করা যাবে না যে আমি কি এখানকার স্টুডেন্ট, স্টাফ, অথবা গার্জিয়ান, অথবা অন্য কেউ। আমাকে কিন্তু আলাদা করা যাবে না। তো সেই জন্যই আসলে আমাদের এখানে বোরখা পরতে আসলে দেয়া হয় না, যে তাহলে আলাদা করা যাচ্ছে না। কিন্তু হিজাব পরা যাবে। হিজাব হচ্ছে প্রপার, আপনি কাভারেজ দিয়ে হিজাব পরতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে একটা তিনটা জিনিস আসলে একটু মাথায় রাখতে হবে, যে আমাদের শোল্ডার ব্যাচ থাকে, শোল্ডার ব্যাচ, আমাদের নেম প্লেট থাকে, আর আইডি কার্ড থাকে। হিজাবের কারণে যেন এই তিনটা জিনিস কোনোভাবেই ঢাকা না পড়ে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কারণ এটাই হচ্ছে মেইন ফোকাস, মানে আমাকে যেন আইডেন্টিফাই করতে পারে আমার কলেজের স্যার ম্যাডাম অথবা অন্য কেউ, এটাই হচ্ছে মেইন বিষয়। তো হিজাব আমি পরবো, কিন্তু এই বিষয়গুলো অবশ্যই শো করবো, এটাই হচ্ছে মেইন কনসার্ন। সো আমার মনে হয় এটা যথেষ্ট, আমার কাছে মনে হয় যে এখানে আসলে ওরকম কোনো চিন্তা হবে না যে আমি আমার সবকিছু পালন করতে পারবো না। অবশ্যই কোনো কিছুতে আসলে এফএমসি বাধা দিবে না, কিন্তু অবশ্যই এফএমসি কিছু রুলস আছে, ওগুলো মেনে চলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আসলে তুমি অনেক সুন্দর করে অনেকের কোশ্চেন উত্তর একসাথে দিয়ে দিয়েছো। অনেক মেয়েই জানতে চেয়েছিল যে অনেকে হয়তো বা হচ্ছে পারিবারিক ভাবে পর্দা করতে পছন্দ করে বা ফ্যামিলি পছন্দ করে যে তারা পর্দা করবে, বোরকা পরবে, বাট এক্স্যাক্টলি তারা যখনই শুনে যে এফএমসি তে হচ্ছে বোরকা পরা যাবে না এই টাইপের কিছু, তখনই তারা রিভোল্ট করে বসে। বাট এগুলোর পেছনে যে হচ্ছে লজিক্যাল কারণ আছে বা এগুলোর পেছনে যে কারণগুলো থাকে, এগুলো জানলে হয়তো বা তারা ওইভাবে জিনিসগুলোকে মিস ইন্টারপ্রেট করতো না। তো সেই জিনিসগুলো তুমি খুব সিম্পলি হচ্ছে এক্সপ্লেইন করে দিয়েছো। আই থিঙ্ক এরপরে অনেকের মনে এই কোশ্চেন আর নিয়ে আর এই কোশ্চেনটা নিয়ে আর জল্পনা কল্পনা থাকবে না। আপু খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। অ্যাগেইন থ্যাংক ইউ সো মাচ যারা দীর্ঘ সময় ধরে আজকে আমাদের লাইভটা দেখেছো এবং তোমরা কমেন্ট করেছো, যারা তোমাদের ফ্রেন্ডের মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর যারা শেয়ার করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করবো যে হচ্ছে এই লাইভটা পরবর্তীতেও অনেককে হেল্প করবে, এই লাইভটা থেকে যাবে রেকর্ডেড অবস্থায়, অনেকেই হেল্প করবে তাদের বিভিন্ন প্রশ্নগুলো জানার জন্য, এফএমসি নিয়ে তাদের নিজেদেরকে হচ্ছে একটু বুস্ট আপ করার জন্য এই লাইভটা হয়তো বা অনেক হেল্প করবে। এই লাইভটা হচ্ছে আমরা আমাদের নিউ ক্লাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিব, আমরা ডাউনলোড করে জিনিসটাকে আরেকটু কনসাইজ করে দিব, যাতে হচ্ছে আমরা সেশনের ফ্যাট অংশটুকু আমরা বাদ দিয়ে দিতে পারি। জাস্ট যতটুকু তোমাদের কাজে লাগবে ঠিক ততটুকুই হচ্ছে আমরা একটু এডিট করে হচ্ছে আমরা আপলোড করে দিব। আই থিঙ্ক সেটাও তোমাদেরকে হেল্প করবে। আর আরেকটা বিষয়, যারা এফএমসি রিলেটেড আপডেটেড থাকতে চাও তাহলে হচ্ছে গ্রুপ রয়েছে। ভাইয়া অলরেডি এফএমসি রিলেটেড একটা গ্রুপের কথা বলেছে, ভাইয়া আর আপুরা যেটা অপারেট করছে সেই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখান থেকে হচ্ছে তোমরা ভাইয়া আপুদের কাছ থেকে আপডেটেড যে ইনফরমেশন গুলো, এফএমসি মানে পরীক্ষা কবে হবে, রেজাল্ট কবে দিবে, আসন সংখ্যা কোথায়, অথবা পরীক্ষা দিতে গেলে কিভাবে যেতে হবে, করোনা কারণে পিছাইছে নাকি আগাইছে, এই জিনিসগুলো হয়তো তোমার আপডেটেড থাকা প্রয়োজন হইতে পারে। সো আই থিঙ্ক ওই গ্রুপটা তোমাকে অনেকভাবে হেল্প করবে। আর ভাইয়া আপুরা তো আছেই, আর তোমরা যারা লাইভে জয়েন করেছো তো ইউ নো এক্স্যাক্টলি হচ্ছে ভাইয়া আপুরা কত বেশি হেল্পফুল। তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করেছে তোমাদেরকে হেল্প করার জন্য। এরপরও যদি তোমাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, এন্ড দে আর অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ, এন্ড আমরাও আছি তোমাদের হেল্প করার জন্য। দেখা হবে আমাদের নেক্সট লাইভ সেশনে। থ্যাংক ইউ সো মাচ মাহমুদুল হাসান জাকারিয়া ভাইয়া এন্ড মাসরুরা বিনতে মানসুর আপু, তোমাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট শেষ মুহূর্তে তোমাদের আমাদের নিউল প্লাসের সম্পর্কে তোমাদের কোনো কিছু বলার আছে কিনা?
ডু ইউ হ্যাভ এনিথিং টু সে? জি, নিউরন প্লাস যে উদ্যোগটা নিল, আমি আসলে অসংখ্য ধন্যবাদ জানাবো মনিরুদ্দিন তামিম ভাইয়াকে। আর যদিও ওনাকে আমি অনেক আগে থেকেই চিনি, হয়তো মানে যেহেতু এটা মেডিকেল অ্যাডমিশন রিলেটেড আমার হয়তো আর কাজে লাগে নাই, কিন্তু তারপরে আমি তাকে চিনি, ইউটিউবের ভিত্তিতে আমি চিনি, তার হচ্ছে হলো অনেক কিছুই আমি দেখে আসতেছিলাম। তো তার যে উদ্যোগটা, আসলে এরকম উদ্যোগ কিন্তু আসলে আগে কেউ নেয়নি। তো সে প্রথম উদ্যোগটা নিয়েছে, সে বুঝতে পেরেছে যে এটা আসলে প্রয়োজন। আমরাও অনেক ক্ষেত্রে লাইভ করতে চাচ্ছিলাম, ইতস্তত বোধ হচ্ছিল, অনেক কিছু দিয়ে আসলে হচ্ছিল না সবকিছু অ্যারেঞ্জ করা, কিন্তু মনিরুদ্দিন তামিম ভাইয়া উনি হচ্ছে হলো এক্সপেরিয়েন্সড হওয়ার কারণে উনি সুন্দরভাবে এটা পরিচালনা করতে পারছে। তো এই কারণে আমি তাকে অনেক অনেক ধন্যবাদ দিব। থ্যাংক ইউ ভাইয়া। আর আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য আসলে মানে কতটুকু হেল্প করতে পারছি জানি না, তবে আমাদের সবকিছুর মূল বিষয়টা হচ্ছে সবাইকে হেল্প করা। এফএমসি সম্পর্কে আসল ইনফরমেশন, মানে যতটুকু ইনফরমেশন আমাদের পক্ষে দেয়া পসিবল আমরা সেটা দিয়ে সবাইকে উপকার করার চেষ্টা করতেছি। আশা করি মানে এটা বজায় রাখতে পারবো এবং ভবিষ্যতে আরো অনেক অনেক স্টুডেন্টকে সাহায্য করতে পারবো। আবার থ্যাংকস ক্লাস এবং থ্যাংক ইউ সো মাচ জাকারিয়া, অ্যাগেইন যে এক্স্যাক্টলি হচ্ছে তুমি স্টুডেন্টদের হেল্প করার জন্য হচ্ছে তোমরা এসেছো, দ্যাটস ওয়াই তোমাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এবার মাসুরার লাস্ট মুহূর্তের অনুভূতিটা জানতে চাচ্ছি, এক্স্যাক্টলি হোয়াট ইউ হ্যাভ টু সে। আমি তামিম ভাইয়াকে অনেক থ্যাংক ইউ বলতে চাই, কারণ আপনি আমাদের আসলে এই যে আমরা ছোট একটা উদ্যোগ নিয়েছি মানুষকে সাহায্য করার, সেটা আপনি অনেক মানে বড় করে দিয়ে, মানে অনেক বড় একটা সুযোগ করে দিই। কারণ আমরা আসলে বিষয় অনলাইনে বিষয় মানে যে এরকম লাইভ করে মানুষকে জানাবো এতটা ফ্রি ছিলাম না। তো আপনি আমাদের অনেক বড় একটা সুযোগ দিয়েছেন আরো বেশি বেশি করে হেল্প করা। আর অবশ্যই নিউরন প্লাসকে আমি অনেক থ্যাংক ইউ বলতে চাই আমাদেরকে ইনভাইট করার জন্য, আমাদেরকে আসলে এতটা মূল্য দেওয়ার জন্য, এই জন্য অনেক থ্যাংক ইউ। আর ভাইয়াকে বলবো যে আপনি যে কাজগুলো করছেন, যে উদ্যোগটা নিয়েছেন, ওটা খুবই মানে অ্যামেজিং একটা উদ্যোগ। কারণ হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম মেডিকেলের, আমি কিন্তু এই সাপোর্ট গুলো পাইনি। আমি মনে করি যারা পরীক্ষা দিচ্ছে মানে শিক্ষার্থী আছে তারা অনেক লাকি, কারণ এখন মানে অনেক সাপোর্ট পাচ্ছে তারা। কারণ মেডিকেলের পড়া এমন যে একটা সময় আপনার ডিপ্রেসিং লাগবে, মোটিভেটেড, আপনি একদম আনমোটিভেটেড হয়ে যাবেন, মানে খুবই একটা বাজে সিচুয়েশন যায়, সবারই যায়, একটা সেরকম একটা ট্রমাটাইজড হয়ে যায় সবাই। তো সেক্ষেত্রে আসলে এরকম মেন্টর খুব প্রয়োজন, যেটা আসলে আপনি এভাবে সবাইকে প্রোভাইড করছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমি যারা যারা পরীক্ষা দিলা এফএমসি এবং ডেন্টালের জন্য সবাইকে বেস্ট অফ লাক। সবাই একটু ফোকাস করে এবং মানে নিজের উপর কনফিডেন্ট রেখে পরীক্ষাগুলো দিও। আশা করি সবাই সবার মনের ইচ্ছা মানে মনের মতো নিজেদের গোল গুলো অ্যাচিভ করতে পারবা। গেন ভাইয়া অনেক থ্যাংক ইউ আমাদেরকে ইনভাইট করার জন্য এবং আপনার এই সুন্দর একটা প্রেজেন্টেশন জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু এন্ড জাকারিয়া, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময়গুলো আজকে দিয়েছো। আজকে প্রায় এখন 12টা বাজছে, আমরা 10টায় শুরু করেছি। দীর্ঘ 2 ঘন্টা ধরে আমরা এএমসি এন্ড এএমসি এবং তোমাদের মানে সাকসেসের স্টোরি গুলো শুনলাম। আশা করবো অনেক স্টুডেন্টকে জিনিসগুলো হচ্ছে ইন্সপায়ার করেছে, তাদেরকে আরো তাদের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার জন্য। সামনে হয়তো আমরা আরো ভালোভাবে কাজ করার ট্রাই করবো। এই জন্য সবাই সাপোর্ট এবং হচ্ছে মানে হেল্পটা চাই, যে এগুলো যাতে হচ্ছে তোমার বেশিরভাগ স্টুডেন্ট কাছে পৌঁছাইতে পারে। আজকের এই সেশনটা যাতে তোমার বেশিরভাগ স্টুডেন্ট কাছে পৌঁছায়, এই জন্য ইউ ক্যান অলসো কন্ট্রিবিউট আস। তোমরা এখানে জাস্ট তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো, অথবা ইনবক্সে ওরে এই লাইভের লিঙ্কটা দিয়ে দিতে পারো। যদি তোর এফএমসি তে তো পরীক্ষা দিতে যাচ্ছিস, তোর হয়তো অনেক কিছু এখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারে, ভাইয়া পুরো এখানে ক্লিয়ার করে দিয়েছে, আলোচনা করেছে, এভাবে হেল্প করতে পারো। সো এক্স্যাক্টলি আশা করব সবাই তাদের এই গন্তব্যে পৌঁছানোর জন্য সঠিক পরিশ্রমটুকু করবা। অলরেডি সঠিক দিক নির্দেশনা তোমরা পেয়েছো, এইটুকু বলার অবকাশ নাই যে ভাইয়া আমরা সঠিক দিক নির্দেশনা পাই নাই। সো এই এক্সকিউজ আর তুমি দিতে পারবা না, ওকে? তোমার এই এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই, কারণ ভাইয়া আপু অলরেডি তোমার জন্য যেই সঠিক ইনফরমেশন জানা প্রয়োজন, যতটুকু ইন্সপায়ার করা প্রয়োজন, সবটুকু তারা করেছে। সো তোমার এখন কাজ বাকি আছে, তোমার কাজটা বাকি আছে নিজেকে প্রিপেয়ার করার জন্য। আর বাকি সবকিছুই কিন্তু সব তোমার জন্য মানে অলরেডি হয়ে গেছে। তোমাকে কি কি করতে হবে, কতটুকু করতে হবে, কি না করা যাবে না, সবকিছু ভাইয়া পুরো বলে দিয়েছে। এখন তোমার পড়তে হবে, নাথিং এলস। এখন তোমার পড়তে হবে, দেন বাকিটুকু আউটপুট তুমি নিজেই পাবা। আজকে লাইভটা দীর্ঘত করছি না, দীর্ঘ
একদম 2 ঘন্টা হয়ে গেছে, এখন জাস্ট কাটাই কাটাই রাত 12টা বাজতেছে। রাত 12টা ধরে তারা দীর্ঘ সময় ধরে আমাদেরকে শুনতেছে। থ্যাংক ইউ সো মাচ এন্ড থ্যাংক ইউ জাকারি এন্ড মাসরুরা, তোমাদের দুইজনকে। আমরা লাইভটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা আর রমজানের শুভেচ্ছা রইলো। তোমরা সবাই সুস্থ থাকো, এই দোয়া করি। কোভিড সিচুয়েশনের মাঝখানে সুস্থ থাকাটাই বড় নিয়ামত। সবাই সুস্থ থাকো এবং আমাদের জন্য দোয়া করিল, ভাই আপুর জন্য অবশ্যই দোয়া করবা, তারা যাতে হচ্ছে অনেক বড় ডাক্তার হইতে পারে, আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারে। এই দোয়াটা সবাই করবা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।